4 দশক পর নতুন নেতা পেল বিএনপি। মায়ের প্রয়াণে চেয়ারম্যান হলেন তারেক রহমান। স্থায়ী কমিটির বৈঠকে সর্বসম্মত সিদ্ধান্ত, ইসির অনুরোধে উত্তরাঞ্চল সফর স্থগিত। আসন্ন সমঝোতা হলেও বিএনপির বিদ্রোহী প্রার্থীদের শরিকদের অস্বস্তি। ধানের শীষে নেতাকর্মীদের সহযোগিতা না পাওয়ায় অভিযোগ, সহনশীল হওয়ার আহ্বান হাইকমান্ডের। নির্বাচনে বড় চ্যালেঞ্জ অবৈধ অস্ত্র, লুট হওয়া আগ্নেয়াস্ত্র পুরোপুরি উদ্ধার না হওয়ায় উদ্বেগ। ভোটের মাঠে ব্যবহার নিয়ে শঙ্কা, উদ্ধারের চেষ্টায় আইন শৃঙ্খলা বাহিনী। কক্সবাজার বিমানবন্দরের রানওয়েতে কুকুরের অবাধ বিচরণ, ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে বিমান ওঠানামা। যে কোনো সময় দুর্ঘটনার শঙ্কা, সমস্যা সমাধানের চেষ্টায় ব্যবিচক। ডাক্তার কি ফার্মেসির লোকের সাথে আলাপ করে বললো যে আমার জ্বর তো কমে না, হয়তো অ্যান্টিবায়োটিক দিয়ে দেয়। এমন সিরাপ দিয়েছে, ওইটা খাইছি, এতে কাজ করে না। প্রেসক্রিপশন ছাড়াই পাড়া মহল্লায় মিলছে অ্যান্টিবায়োটিক। যথেচ্ছ ব্যবহারে হুমকিতে জনস্বাস্থ্য। কাজ করছে না 41% আইসিইউ রোগীর শরীরে। সচেতনতা তৈরির তাগিদ। ভোরের সময়ের সঙ্গে আছি আমি মেসবাহুল আলিফ। ফের বেশি সময় পর নতুন নেতা পেয়েছে বিএনপি। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠিত দলটির হাল ধরলেন তারই বড় ছেলে তারেক রহমান। গত 42 বছর বিএনপির নেতৃত্ব দিয়ে এসেছেন বেগম খালেদা জিয়া। তার প্রয়াণে গণতন্ত্র অনুযায়ী দলের শীর্ষ পদে এলেন তারেক রহমান। শুক্রবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া নির্বাচন কমিশনের অনুরোধে তারেক রহমানের উত্তরাঞ্চলের সফর স্থগিত করা হয়েছে। শুক্রবার বিকেল থেকেই রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠকে যোগ দিতে আসতে থাকেন দলের কেন্দ্রীয় নেতারা। তারেক রহমানের সভাপতিত্বে কয়েক ঘন্টার বৈঠকে আলোচনা হয় দলের নেতৃত্ব থেকে শুরু করে নির্বাচনকালীন কার্যক্রম নিয়েও। বৈঠক শেষে দলের মহাসচিব জানান, বেগম জিয়ার মৃত্যুর পর চেয়ারপারসনের শূন্য পদে দায়িত্ব দেওয়া হয়েছে তার ছেলে তারেক রহমানকে। আনুষ্ঠানিকভাবে দলের চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছেন তিনি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করায় সন্তোষ প্রকাশ করেছে আলহামদুলিল্লাহ, এবং চেয়ারম্যান দল পরিচালনার ক্ষেত্রে যেন সফল হতে পারেন সেই জন্য সবাই দোয়া করেছে। এদিকে নির্বাচন কমিশনের অনুরোধে তারেক রহমানের উত্তরাঞ্চলে সফর স্থগিত করা হয়েছে। নির্বাচন কমিশনের অনুরোধে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামী 11 জানুয়ারি 2026 থেকে জাতীয় নেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী ও 2024-এর ছাত্রগণ অভ্যুত্থানে শহীদ আবু সাইদ সহ অন্যান্য শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য তাদের কবর জিয়ারত এবং কিছু পারিবারিক দায়িত্ব পালনের জন্য দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলা সফর করবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এ ব্যাপারে নির্বাচন কমিশনের অনুরোধে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যানের এই সফর স্থগিত ঘোষণা করা হয়েছে। ব্রিফিংয়ে বিএনপির মহাসচিব বলেন, নির্বাচন বানচালে একটি মহল দেশে হত্যাকাণ্ড চালাচ্ছে। এ বিষয়ে সরকারকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। নির্বাচনকে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করার জন্য, বানচাল করার জন্য একটা মহল বিভিন্নভাবে চক্রান্ত করছে। সকল প্রকার উদ্যোগ গ্রহণ করার জন্য, সক্রিয় কার্য প্রক্রিয়া নেওয়ার জন্য আমরা আবারও সরকার এবং নির্বাচন কমিশনকে আহ্বান জানাচ্ছি। এদিন তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে আসেন পাকিস্তান ও অস্ট্রেলিয়ার হাইকমিশনার এবং জার্মানির রাষ্ট্রদূত। প্রত্যেকের সঙ্গে বৈঠক করেন ঘণ্টাব্যাপী। বৈঠকে আন্তর্জাতিক উন্নয়ন পরিকল্পনা ও দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়ন করার বিষয়ে আলোচনা হয় বলে জানান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। Tarek Rahman is an important political leader, not just of Bangladesh, but of the region. তো এই রিজনের একজন মানে গুরুত্বপূর্ণ নেতা হিসাবে ওনাকে বিবেচনা করা হচ্ছে এবং আন্তর্জাতিক মহল বিশেষ করে ওনার মানে দেশে আসার পরে তারা এখন আগ্রহ নিয়ে সাক্ষাৎ করতেছে। এছাড়া অনেক দিন পর দেশে একটি ভালো নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও কূটনীতিকেরা প্রত্যাশার কথা জানিয়েছেন বলে জানান হুমায়ুন কবির। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। অবশেষে ভারমুক্ত হলেন তারেক রহমান।
নির্বাচিত হলেন বিএনপির চেয়ারম্যান। তারেক রহমানের রাজনৈতিক পথ চলার কথা জানাচ্ছেন ফারুক রবিন। দীর্ঘ 17 বছরের নির্বাসন কাটিয়ে গত 25শে ডিসেম্বর লন্ডন থেকে ঢাকায় ফেরার পর থেকেই তারেক রহমানকে ঘিরে বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা, নজিরবিহীন নিরাপত্তা আর জনতার ঢলে সিক্ত হন উষ্ণ অভিবাদন গণসংবর্ধনায়। দেশে ফেরার পর বেশ কিছু কর্মসূচিতে যাওয়ার সময় রাস্তার দুধারে মানুষের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। তাকে ঘিরেই পরিচালিত হচ্ছে বিএনপির দলীয় সব কার্যক্রম। প্রথমবারের মতো সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা তারেক রহমান এবার ভোটের লড়াইয়ে দলেরও নেতৃত্ব দিচ্ছেন। 1965 সালের 20 নভেম্বর জন্ম নেয়া তারেক রহমান সামরিক শাসক এরশাদ বিরোধী আন্দোলন থেকেই রাজপথে সক্রিয়। 1988 সালে বগুড়ার গাবতলী উপজেলা ইউনিটের সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে যুক্ত হন বিএনপির রাজনীতিতে। 1991 সালের নির্বাচনে বেগম জিয়া যে 5টি আসনে নির্বাচন করেছিলেন সেগুলোর দেখভালের দায়িত্বেও ছিলেন তারেক রহমান। 2001 সালের নির্বাচনের পর তার প্রভাব বাড়ে বিএনপিতে। 2002 সালে তাকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব করা হয়। সে সময় তৃণমূল পর্যায়ে নিজের সাংগঠনিক কার্যক্রম ও যোগাযোগ বাড়ান তারেক রহমান। মাঠ পর্যায়ে গণসংযোগ ও কর্মী সমর্থকদের সঙ্গে মতবিনিময়ে ব্যস্ত রাখেন নিজেকে। 2007 সালের পট পরিবর্তনের পর 1/11 সরকারের আমলে গ্রেফতার ও ব্যাপক নির্যাতনের শিকার হন তারেক রহমান। এক পর্যায়ে জামিন নিয়ে 2008 সালের সেপ্টেম্বরে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান তিনি। 2009 সালে দলীয় সম্মেলনে লন্ডনে থাকা তারেক রহমানকে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান করা হয়। ধীরে ধীরে আবারও রাজনীতিতে সক্রিয় হতে থাকেন তারেক রহমান। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিভিন্ন কর্মসূচিতে। 2018 সালে বেগম জিয়াকে কারাগারে পাঠানো হলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হয় তারেক রহমানকে। আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে মাঠের কর্মসূচিতে বিদেশ থেকে দলকে নেতৃত্ব দেন তিনি। 2024 সালের গণ অভ্যুত্থানে রাজপথের কর্মসূচি আর পরিকল্পনায় বিভিন্ন পক্ষের সঙ্গে যোগাযোগ রাখেন। দীর্ঘ 17 বছর পর দেশে ফেরার মাত্র 5 দিনের মাথায় মাকে হারান তারেক রহমান। বেগম জিয়ার মৃত্যুতে 30 ডিসেম্বর শূন্য হয় বিএনপি চেয়ারপারসনের পদ। অবশেষে দলের সর্বোচ্চ ফোরাম স্থায়ী কমিটির বৈঠকে সে পদে নতুন নেতা ঘোষণা করল বিএনপি, আর তাতে ভারমুক্ত হলেন এতদিনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। মায়ের পর বাবার গড়া দলের সর্বোচ্চ পদে আসীন হলেন ছেলে তারেক রহমান। ফারুক রবিন, সময় সংবাদ, ঢাকা। যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে সমঝোতার আসনগুলোতেও ছাড় দিচ্ছেন না স্থানীয় বিএনপি নেতারা। দল থেকে নির্দেশনা ও কঠোর পদক্ষেপের পরও বিদ্রোহী হয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন অনেকে। এমন পরিস্থিতিতে অস্বস্তিতে শরিক দলগুলোর প্রার্থীরা। স্থানীয় নেতাকর্মীদের সহযোগিতা না পাওয়ার অভিযোগও করেছেন বেশ কয়েকজন। এ বিষয়টি নিয়ে এরই মধ্যে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। গণতন্ত্রের স্বার্থে নেতাকর্মীদের আরও সহনশীল হওয়ার আহ্বান দলটির। আসন সমঝোতায় টানাপোড়েন, পরে 14টি আসনে ছাড় পায় যুগপৎ আন্দোলনের শরিকরা। তাদের চাহিদা অনুযায়ী প্রার্থী সরিয়ে নেয় সরকার বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেয়া বিএনপি। জমিয়তে উলামায়ে ইসলামকে 5টি, গণতন্ত্র মঞ্চকে 3টি, জাতীয় সমমনা জোটকে 1টি ও গণ অধিকার পরিষদকে 1টি আসন ছেড়েছে বিএনপি। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী নিজ প্রতীকে নির্বাচনের বাধ্যবাধকতার কারণে দল বিলুপ্ত করে ও সংগঠন ছেড়ে বিএনপি নির্বাচনী মার্কা ধানের শীষ প্রতীকে ভোটে লড়বেন কয়েকজন। তবে কেন্দ্র থেকে ছাড় দিলেও নির্দেশনা অমান্য করে ওইসব আসন থেকে মনোনয়নের অপেক্ষায় থাকা স্থানীয় বিএনপি নেতাদের অনেকে হয়েছেন স্বতন্ত্র প্রার্থী। এসব ঘটনায় বহিষ্কৃত হয়েছেন 9 জন। এই আসনে যিনি বিএনপির আগের মনোনীত প্রার্থী ছিলেন, দল তাকে দেখলাম বহিষ্কার করা হয়েছে। তিনি ইতিমধ্যে আবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইলেকশনও তিনি আছেন। এটা নিশ্চয়ই কিছুটা অস্বস্তিকর এবং খানিকটা বিব্রতকর। সমঝোতাটা বিনষ্ট হলে ফলাফল যদি কোনো কারণে নেতিবাচক হয়, এটা পরবর্তী বিএনপির জন্য খুবই বিব্রতকর হবে। পরবর্তী নির্বাচন, পার্লামেন্ট, সরকার গঠন কম বেশি সবটা কিন্তু ঝুঁকির মধ্যে পড়ে যেতে পারে। বিএনপির স্থানীয় নেতাকর্মী সহযোগিতা না পাওয়ায় বিচলিত হলেও নির্বাচন করায় কোনো চ্যালেঞ্জ দেখছেন না শরিক দলের নেতারা। আমরা জোটের মিত্ররা জনাব তারেক রহমানের সাথে সেজন্য সাক্ষাৎ করেছেন। তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে প্রার্থীদেরকে প্রত্যাহারের জন্য তিনি প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। জনাব তারেক রহমান যদি কোনো আসনের বিদ্রোহী প্রার্থীকে ডেকে কথা বলেন, তিনি বসে যাবেন। আমার গলাচিপা 10 মিনিটে যদি স্বতন্ত্র প্রার্থী হিসেবে যিনি আছেন তিনি থাকেনও,
আমি সেটাকে খুব চ্যালেঞ্জ মনে করি না, কারণ ওইটা বিএনপির সিট না। 50 বছরে বিএনপি জিততে পারে নাই। যেখানে বিদ্রোহী প্রার্থী সমঝোতার আসনে বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে গণতন্ত্রের স্বার্থে ধৈর্য ধরতে ও সহনশীল হতে নেতাকর্মীদের আহ্বান জানান বিএনপি নেতারা। ওইসব সিটে বিএনপি যারা বিদ্রোহী ছিল তাদেরকে তো ইতিমধ্যে বহিষ্কার করা হয়েছে। এইখানে বিদ্রোহী প্রার্থীর তো কোনো সুযোগ নেই। গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে হলে আমাদেরকে সবাইকে একটু ধৈর্য ধরতে হবে, একটু সহনশীল হতে হবে, এবং আমি বলবো অনেক জায়গায় কিছুটা স্যাক্রিফাইসও প্রয়োজনে করতে হবে। জনগণের ভোটে ক্ষমতায় গেলে সবার প্রত্যাশাই পূরণ হবে বলে আশাবাদ জানান বিএনপি নেতারা। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা। স্বেচ্ছাসেবক দলনেতা মুসাব্বির হত্যায় নির্বাচন বিরোধীদের সন্দেহ করছে বিএনপি। ভোট বানচালের কোনো চক্রান্ত সফল হবে না বলেও সাফ জানান দলটির নেতারা। একের পর এক রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটলেও সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেই বলেও অভিযোগ বিএনপি নেতাদের। এদিকে মুসাব্বির হত্যার বিচার দাবিতে রাজধানীতে বিক্ষোভ করেছেন এলাকাবাসী ও নেতাকর্মীরা। স্লোগানে স্লোগানে সহযোদ্ধা হত্যার বিচার দাবি। স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আজিজুর রহমান মুসাব্বিরের হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে শুক্রবার দুপুরে রাজধানীতে বিক্ষোভ মিছিল বের করেন সংগঠনের নেতাকর্মীরা। এতে যোগ দেন পশ্চিম তেস্তুরি বাজারের এলাকাবাসীও। এদিন রাজধানীর পান্থপথে মুসাব্বিরের বাসায় গিয়ে পরিবারের স্বজনদের প্রতি সমবেদনা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। পরে তিনি সাংবাদিকদের বলেন, মুসাব্বিরের পরিবারের দায়িত্ব নিয়েছেন বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান। যারা নির্বাচন চায় না, এই হত্যায় তাদের হাত আছে কিনা তা খতিয়ে দেখার আহ্বান জানান সালাউদ্দিন। যারা গণতন্ত্র চায় না, নির্বাচন চায় না, এবং নির্বাচনকে যারা অনিশ্চিত করতে পারলে লাভবান হবে, সেই জাতীয় কোনো অপশক্তি এর পিছনে আছে কিনা সেটা খতিয়ে দেখতে হবে। তবে আমরা ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য দাবি করেছি। চট্টগ্রামে এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচন বানচাল করার জন্য অনেকে চেষ্টা করছে, কিন্তু তারা সফল হবে না। আমরা একটা সুস্থ নির্বাচনের দিকে যাচ্ছি। নির্বাচন বানচাল করার জন্য অনেকে চেষ্টা করেছেন, পারে নাই। এখনো চেষ্টা করছেন, পারবে না ইনশাআল্লাহ। একই দিন বিএনপি মহাসচিব বলেছেন, দেশের একের পর এক রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটলেও সরকারের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ নেই। শুক্রবার সকালে ঠাকুরগাঁও শহরে নিজ বাসভবনে মতবিনিময় সভা শেষে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, সবাই নির্বাচনের জন্য অপেক্ষায় থাকলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয়। গোটা দেশের মানুষ তো অপেক্ষা করছে নির্বাচনের জন্য, কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতি যেটা দাঁড়িয়েছে সেটাতে আমি আপনার খুব সন্তুষ্ট হতে পারছি না। কারণ যে হারে রাজনৈতিক নেতৃবৃন্দকে খুন করা হচ্ছে, বিশেষ করে আমাদের দলের কয়েকজন নেতাকে হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে, আমরা এটা তীব্র নিন্দা জানিয়েছি, ক্ষোভ জানিয়েছি, কিন্তু সরকারের তরফ থেকে সেই ধরনের যে একটা ইফেক্টিভ ব্যবস্থা সেটা কিন্তু গ্রহণ করা হয়নি। ছাত্র সংসদ নির্বাচনের প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে না বলেও মন্তব্য করেন বিএনপির নেতারা। বিশ্ববিদ্যালয়ের নির্বাচন, এটা আপনার জাতীয় নির্বাচনে কখনোই কোনোদিনই আপনার কোনো প্রভাব ফেলেনি। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। স্বেচ্ছাসেবক দলের নেতা মুসাব্বিরের কিলিং মিশনে 2 জন নয়, অংশ নেয় 3 জন। সিসিটিভির নতুন একটি ফুটেজ বিশ্লেষণ করে খুনিদের পরিচয় শনাক্তের চেষ্টা করেছেন তদন্তকারীরা। সময় সংবাদের হাতে আসা সেই ফুটেজে দেখা গেছে হত্যাকারীদের চেহারা। মাসুদুর রহমানের রিপোর্ট। 7 জানুয়ারি ঘড়ির কাঁটায় ঠিক রাত 8টা স্বেচ্ছাসেবক দলের নেতা মুসাব্বিরকে গুলির 20 মিনিট আগের সিসিটিভি ফুটেজ এটি। রাজধানীর পশ্চিম তেস্তুরি বাজার রোডের এই গলিতে হাঁটছিলেন এক যুবক, পর্যবেক্ষণ করছিলেন আশপাশের পরিবেশ। কিছুক্ষণ পর সেখানে মোটরসাইকেলে আসেন আরো 2 জন। বাইক পার্ক করে নেমে আসে ওই যুবকের কাছে। এরা দুজনই মুসাব্বিরকে কিলিং মিশনে অংশ নেয়া শুটার। 3 জন মিলে পরিকল্পনা করেন। এরপর 2 জন চলে যান মুসাব্বিরের অপেক্ষায়। তৃতীয় যুবক এবার বাইক নিয়ে যান কারওয়ান বাজার। 8টা 20 মিনিটে মুসাব্বিরকে গুলির পর 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে দৌড়ে কারওয়ান বাজার চলে যায় 2 শুটার। মোটরসাইকেলে উঠে পালিয়ে যায় শাহবাগের দিকে। সময় সংবাদের হাতে আসা এই ফুটেজে 3 জনেরই পরিষ্কার চেহারা দেখা যায়। এর মধ্যে 2 জন শুটার, 1 জন বাইক চালক। তদন্তের যথেষ্ট অগ্রগতি আছে, আমাদেরকে একটু সময় দেন। আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি,
আশা করি খুনিকে আমরা শীঘ্রই আইনের আওতায় আনতে পারবো। এরা ভাড়াটে খুনি বলে নিশ্চিত হয়েছেন তদন্তকারীরা। এজন্য ভাড়াটে খুনিদের তথ্যের সঙ্গে মিলিয়ে এদের সন্ধানের চেষ্টা চলছে। আমরা এই কাজটি শুরু করেছি, আমাদের বেশ কিছু অস্ত্র খোয়া গিয়েছে, সেটি নিয়েও আমরা কাজ করতেছি। আর এই শুটারের কথা যেগুলো বললেন, এদের বিষয়ে আমাদের কাছে এখন স্পেসিফিক তথ্য নেই, তবে আমরা আমাদের বিট অফিসার যারা রয়েছে তারা এই বিষয়টি নিয়ে কাজ করতেছে। যার ফেসটা দেখা যাচ্ছে তার পরিচয়টা খুঁজে বের করার। 3 জনের পরিচয় শনাক্তে ইতোমধ্যে অভিযান শুরু করেছে গোয়েন্দারা। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবিতে আধিপত্যবাদ বিরোধী পদযাত্রা করেছে ইসলামী ছাত্র আন্দোলন। হত্যাকাণ্ডের কোনো অগ্রগতি না হওয়াকে সরকারের বড় ব্যর্থতা বলে অভিযোগ করেন ছাত্রনেতারা। অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার না করা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। আপনি যদি আজকে আমাকে, জাবেরকে, আমাদের টিমকে মেরে ফেলেন এবং তার যদি বিচার করতে না পারেন, তাহলে নতুন কেউ জন্মাবে না। শুধু এই জন্য তার বিচার করে ফেলতে হবে, আর কিছু স্পেশাল সিকিউরিটি লাগবে না। নিজের খুনের বিচার নিজেই চেয়ে গিয়েছিলেন সংসদীয় আসন ঢাকা ৮-এর সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি। শুক্রবার জুমার নামাজের পর হাদি হত্যাকারীদের গ্রেফতার ও বিচার দাবিতে আধিপত্যবাদ বিরোধী পদযাত্রা করে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। পদযাত্রা পল্টন মোড় দিয়ে প্রেস ক্লাব হয়ে হাইকোর্টের সামনে গিয়ে শেষ হয়। এর আগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে নামাজের পর সংক্ষিপ্ত সমাবেশ করেন ছাত্র নেতারা। বলেন, হত্যার প্রায় 1 মাস হলেও আসামিদের গ্রেফতারে সরকারের কোনো তৎপরতা দেখা যাচ্ছে না। নির্বাচনের আগেই দায়ীদের গ্রেফতার করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি তাদের। আইন উপদেষ্টা বলেছেন 90 দিনের মধ্যে নাকি বিচার করা হবে। আপনাদের টাইম আছে 90 দিন। নির্বাচনে যারা ভোট দিতে চায় তাদের জীবনে নিরাপত্তা, বাংলাদেশের রাষ্ট্র অন্তর্বর্তীকালীন সরকার নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে। গত 12 ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টন এলাকায় চলন্ত মোটরসাইকেল থেকে রিকশায় থাকা শরীফ ওসমান বিন হাদিকে গুলি করে আততায়ীরা। 18 ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শরীফ ওসমান বিন হাদি। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন সামনে রেখে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে অবৈধ অস্ত্র উদ্ধার। 2024-এর 5ই আগস্ট থানা ও পুলিশ লাইন্স থেকে লুট হওয়া অস্ত্র এখনও পুরোপুরি উদ্ধার হয়নি। কুমিল্লার 11টি আসনে ভোটের মাঠে এসব অস্ত্রের ব্যবহার নিয়ে শঙ্কা বাড়ছে সুশীল সমাজ ও রাজনীতিবিদদের। কুমিল্লার 11টি সংসদীয় আসনে সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে জেলা প্রশাসন, রিটার্নিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনী। তবে নির্বাচনের প্রস্তুতির বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে অবৈধ অস্ত্র উদ্ধার। গত 5 আগস্ট থানা থেকে লুট হওয়া অস্ত্রগুলো এখনো পুরোপুরি উদ্ধার হয়নি। এতে জনমনে বাড়ছে উদ্বেগ। এসব অস্ত্র নির্বাচনী সহিংসতায় ব্যবহৃত হলে পুরো নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে বলে মনে করেন সুশীল সমাজ, রাজনীতিবিদরা। সন্ত্রাসীদের হাতে যদি অস্ত্র থেকে যায় এবং সেটা যদি উদ্ধার যথার্থভাবে না হয়, তো তাইলে তো নির্বাচনের যে আশঙ্কা, ওই আশঙ্কা মুক্ত নির্বাচন বা উৎসবমুখর নির্বাচন তো এটা সম্ভব নয়। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে অস্ত্র উদ্ধারে জিরো টলারেন্সে আইনশৃঙ্খলা বাহিনী বলে জানান র্যাবের কর্মকর্তা। টলারেন্স নীতিতে আমরা এটা অভিযান পরিচালনা করে যাচ্ছি এবং এগুলার বিপক্ষে আমাদের অভিযান চলমান রয়েছে। কোনো দুষ্কৃতিকারী যেন আইনের আওতা থেকে বাইরে না যেতে পারে সেই কল্পে আমাদের টহল কার্যক্রম এবং আভিযানিক কার্যক্রম বহুলাংশে বৃদ্ধি করা হয়েছে এবং এই অভিযান চলমান থাকবে নির্বাচনের আগ পর্যন্ত। গত 5 আগস্ট কুমিল্লার 4টি থানা থেকে 5 শতাধিক অস্ত্র লুটের ঘটনা ঘটে, যার মধ্যে 90% উদ্ধার হয়েছে। সময় সংবাদ, কুমিল্লা। সীমানা জটিলতায় পাবনা 1 ও 2 আসনে নির্বাচনের কার্যক্রম স্থগিত করেছে ইসি। আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুল রহমানেল মাসউদ। দ্রুত এই সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন স্থানীয় ভোটার ও বিভিন্ন দলের নেতাকর্মী। তফসিল ঘোষণার পর থেকেই সারা দেশে ছড়িয়ে পড়ে নির্বাচনী আমেজ। নানা কৌশলে মাঠে নিজেদের সরব উপস্থিতি জানান দেন মনোনয়ন প্রত্যাশীরা।
এক্ষেত্রে কিছু আসনে সীমানা পুনর্নির্ধারণ নিয়ে দেখা দেয় জটিলতা। তেমনি 2 আসন পাবনা 1 ও 2। বৃহস্পতিবার আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে এই 2 আসনে নির্বাচনী কার্যক্রম আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। আদালত পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে বলে জানিয়েছেন কমিশনার আব্দুল রহমানেল মাসুদ। বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাপিল বিভাগের আদেশের প্রেক্ষিতে 1 ও 2 স্থগিত করা হয়েছে কোন পর্যন্ত আদালত পরবর্তী আদেশ না পর্যন্ত। নির্বাচনী কার্যক্রম আপাতত স্থগিতের সিদ্ধান্তে অনেকটাই হতাশ এলাকাবাসী ও বিভিন্ন দলের নেতাকর্মীরা। ভোটে অংশ নিতে দ্রুত সীমানা সংক্রান্ত জটিলতার সমাধান চান তারা। জোরাত করে বলছি, আপনারা আমাদেরকে ভোট দেওয়ার সুযোগটা করে দিন। সাথিয়া ও বেড়া উপজেলার একটি পৌরসভা ও 4টি ইউনিয়ন নিয়ে গঠিত পাবনা 1 আসন, অন্যদিকে বেড়ার বাকি অংশ এবং সুজানগর নিয়ে পাবনা 2 আসন। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। জাতীয় নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে আবেদন শেষ হয়েছে। নির্বাচন কমিশনে 6 শতাধিক আপিল আবেদন জমা পড়েছে। আপিল নিষ্পত্তির শুনানি শনিবার থেকে শুরু হয়ে চলবে 18 জানুয়ারি পর্যন্ত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে আপিলের শেষ দিনেও নির্বাচন কমিশনে প্রার্থীদের দীর্ঘ লাইন। শুক্রবার সকাল থেকেই রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে আপিল আবেদন জমা দেন মনোনয়ন প্রত্যাশীরা। রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে আসা প্রার্থীদের বেশিরভাগেরই অভিযোগ 1% ভোটারের স্বাক্ষর সংক্রান্ত জটিলতা ও যাচাই প্রক্রিয়া নিয়ে। 1% সমর্থনের যে বিষয়টা ভোটারদের, সে কারণে মূলত আমার মনোনয়নটা বাতিল করা হয়েছে। 1% ভোটারের অসঙ্গতি যেখানে তিনি দেখিয়েছেন সেখানে বলেছেন যে 6 জন ভোটারের তথ্য যাচাই করেছেন, কিন্তু আমাকে কোনো তথ্য দেওয়া হয়নি। 1% যেটা সমর্থন দেখাতে হয় সে তারা এখানে কি রকম একবার বলল যে 2 জনের সিগনেচার নাই। তালিকা অনুযায়ী তারা যাচাই বাছাই করতে গিয়েছে। আমার কাছে মনে হচ্ছে ব্যাপারটা আসলে স্বচ্ছ হয়নি। আমার যিনি প্রস্তাবকারী ছিলেন উনি অন্য একটি আসনের ভোটার। এখানে আমার মহাসচিব স্যারের স্বাক্ষর রয়েছে, কিন্তু সভাপতি স্বাক্ষর নেই বিধায় তিনি আমার মনোনয়নটি অবৈধ ঘোষণা করেছেন। মহাসচিবের নাম চেঞ্জ করার জন্য ওই জন্য বাতিল হয়েছে। ইসিতে দায়ের হওয়া আপিলগুলোর শুনানি 10 জানুয়ারি থেকে শুরু হয়ে চলবে 18 জানুয়ারি পর্যন্ত। কক্সবাজার বিমানবন্দরের রানওয়েতে বেওয়ারিশ কুকুরের অবাধ বিচরণে বিমান ওঠানামা মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। 5 মাসে উড্ডয়নের আগ মুহূর্তে 2টি বিমানের সঙ্গে কুকুরের ধাক্কার ঘটনা ঘটেছে। যদিও পাইলটের দক্ষতায় বড় দুর্ঘটনা এড়ানো গেছে। যাত্রী ও এয়ারলাইন্স কর্তৃপক্ষের আশঙ্কা যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। সমস্যা সমাধানে একাধিক উদ্যোগ নেয়ার কথা জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজার বিমানবন্দর গত 7 জানুয়ারি প্রথমবারের মতো বিমানবন্দরে চালানো হয় বিশেষ নিরাপত্তা মহড়া। পুরো মহড়াটি পর্যবেক্ষণ করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান। কিন্তু মহড়া চলাকালে ধরা পড়ে উদ্বেগজনক চিত্র। রানওয়ে ও এর আশপাশে বেওয়ারিশ কুকুরের অবাধ বিচরণ। এ সময় রানওয়ে দিয়ে উড্ডয়ন করছিল যাত্রীবাহী বিমান, অথচ বিচরণ করা কুকুরের দল সরাতে কার্যকর কোনো উদ্যোগ চোখে পড়েনি। বেসরকারি এয়ারলাইন্স কর্তৃপক্ষ বলছে, বিমানবন্দরটির রানওয়েতে বেওয়ারিশ কুকুরের উপস্থিতি বিমান চলাচলের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে। কিন্তু এখন পর্যন্ত দৃশ্যমান ও কার্যকর কোনো সমাধান আসেনি। কক্সবাজার এয়ারপোর্ট এবং রানওয়ে এখনও আন্ডার কনস্ট্রাকশন আছে। 9000 ফিট থেকে 10,700 ফিট উত্তীর্ণকরণের কাজ শেষ হলে যে বাউন্ডারিটা আছে, এই বাউন্ডারিটা আর কাজ শেষ হলে দেন এটা নিরাপত্তাটা ছেড়ে আসবে। এই রুটে চলাচলকারী যাত্রী ও পর্যটকরাও উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে বিমানবন্দরের ভেতরে কুকুর ঢুকে পড়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি সরাসরি কর্তৃপক্ষের তদারকির অভাবকেই নির্দেশ করে। কর্তৃপক্ষের অবশ্যই এই ব্যাপারে একটু দৃষ্টি আকর্ষণ করা উচিত যে রানওয়েতে যেন কোনো কিছুই চলে না আসে, কারণ যে কোনো কিছুর কারণেই একটা দুর্ঘটনা ঘটে যেতেই পারে। আসলে এটা ঝুঁকিপূর্ণ, এখন বিমান কর্তৃপক্ষ ওনাদের এটা দেখা উচিত।
তবে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বলছে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে রয়েছে। সমস্যার সমাধানে ইতিমধ্যে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। চেয়ারম্যান মহোদয় থেকে শুরু করে আমাদের আপার লেভেল যারা আছে, এটা নিয়ে আমরা অলরেডি অনেকগুলো কাজ করেছি। পেরিমিটারগুলো তৈরি হয়ে গেলে যখন সব পুরাটা সিকিউর হয়ে যাবে, পেরিমিটার সিকিউর হয়ে যাবে, তখন আর এই কুকুরগুলো দেখবেন না। 2025 সালে 2 আগস্ট ও 6 নভেম্বর কক্সবাজার বিমানবন্দরের রানওয়েতে উড্ডয়নের আগ মুহূর্তে বিমানের সঙ্গে ধাক্কা লাগার ঘটনায় 2টি কুকুর মারা যায়। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ। দেখছেন ভোরের সময়। প্রেসক্রিপশন ছাড়াই পাড়া মহল্লার ফার্মেসিতেও মিলছে অ্যান্টিবায়োটিক। যথেচ্ছ ব্যবহারে হুমকিতে জনস্বাস্থ্য। IEDCR এর গবেষণা অনুযায়ী 41% আইসিইউ রোগীর শরীরেই কাজ করছে না বেশিরভাগ অ্যান্টিবায়োটিক। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, রেজিস্ট্যান্স মোকাবেলায় চিকিৎসক, রোগী ও ওষুধ বিক্রেতাদের মধ্যে সচেতনতা তৈরির কোনো বিকল্প নেই। উজ্জ্বল হোসেনের ছবিতে রৌনক নিয়ন্তার প্রতিবেদন। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ছবিতে ইংরেজি আর লেখাগুলো নির্দেশ করে রোগীর শরীরে অকার্যকর অ্যান্টিবায়োটিক। শুধু একটি ওষুধ কাজ করায় বেঁচে আছেন রোগী। ডাক্তার এলাকার অ্যাবলক সিরাপ দিয়েছে, ওইটা খাইছি, এতে কাজ করে না। প্রত্যেকটা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, মানে আমাদের হাতে আর কোনো ডাক্তারদের কাছে কোনো অস্ত্রই নাই যে এই রোগীটাকে চিকিৎসা করতে দেওয়া যায়। বিশ্বব্যাপী চিকিৎসা ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তনের সূচনা করেছিল অ্যান্টিবায়োটিক, তবে এর যথেচ্ছ ব্যবহার ডেকে আনছে বিপদ। ডাক্তার কি ফার্মেসির লোকের সাথে আলাপ করে বললো যে আমার জ্বর তো কমে না, হয়তো অ্যান্টিবায়োটিক দিয়ে দেয়। জ্বর না কমে 3-4 দিন হয়ে গেলে তখন একটা অ্যান্টিবায়োটিক নেই। অপ্রয়োজনে বা ভুল ব্যবহারে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী হয়ে উঠছে জীবাণু। এতে প্রয়োজনের সময় শরীরে কাজ করছে না এই ওষুধ। মহামারীর চেয়েও বড় স্বাস্থ্যগত ঝুঁকি আসন্ন জেনেও এখন পর্যন্ত অ্যান্টিবায়োটিক ব্যবহারে কোনো নীতিমালা করতে পারেননি নীতি নির্ধারকরা। আর তাই বিশেষজ্ঞের ব্যবস্থাপত্র ছাড়াই পাড়া মহল্লার ফার্মেসিগুলোতে দেদারসে বিক্রি হচ্ছে অ্যান্টিবায়োটিক। সেপ্রোক্সিন প্লাস এটা কিসের জন্য ব্যবহৃত হয়? সব ধরনের দেয় আর কি, ঠান্ডার বেশি আসে, এগুলো এখন বর্তমানে বেশি আসে। অ্যান্টিবায়োটিককে মূলত 3টি গ্রুপে ভাগ করা হয়। প্রথমে এক্সেস গ্রুপ, দ্বিতীয় ওয়াচ গ্রুপ ও সবশেষ রিজার্ভ গ্রুপ। শঙ্কার বিষয়ে চিকিৎসকের কাছে যাওয়ার আগেই অনেক রোগী ফার্মেসি থেকে কিনছেন রিজার্ভ গ্রুপের অ্যান্টিবায়োটিক। দ্বিতীয় প্রজন্মের ওয়াচ গ্রুপের সেফুরোক্সিমেক্সিটিলের অন্তর্ভুক্ত একটি অ্যান্টিবায়োটিকের ব্যবহার হয় শ্বাসযন্ত্রের সংক্রমণ সহ বেশ কিছু সংক্রমণ রোধে, কিন্তু চিকিৎসকের পরামর্শ ছাড়াই এটি বিক্রি হচ্ছে অহরহ। অ্যান্টিবায়োটিকের রোল না থাকলেও 2 দিনের মধ্যে রোগীটা ভালো হয়ে যায় এবং তার জন্য ওই অ্যান্টিবায়োটিক কেনাটা খুব ডিফিকাল্ট। উনি ওটা বন্ধ করে দেন। ভাইরাল ডিজিজের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের কোনো রোল নাই, এইটা আমাদের জনগণকে মাথার মধ্যে ঢুকাইতে হবে। IEDCR এর গবেষণায় উঠে এসেছে 41% আইসিইউ রোগীর শরীরে কাজ করছে না বেশিরভাগ অ্যান্টিবায়োটিক। একজন রোগী হাসপাতালে ভর্তি হলে এই রিজার্ভ গ্রুপ অ্যান্টিবায়োটিক দিয়েই তার চিকিৎসা হয়তো শুরু করার কথা ছিল প্রথম গ্রুপ, যেটা আমরা বলি যে এক্সেস গ্রুপের কথা। ফার্মেসিগুলা কি করে, সাধারণ সর্দি কাশি হয়তো অ্যান্টিবায়োটিকের দরকারই ছিল না, কিন্তু দেখা গেল যে এখানে খুব শক্তিশালী একটা অ্যান্টিবায়োটিক দিয়ে দেওয়া হলো। আবার অ্যান্টিবায়োটিক সহজে চেনার জন্য লাল মোড়কে উৎপাদনের কথা থাকলেও তার সঠিক বাস্তবায়ন হচ্ছে কি? মোস্ট অফ দ্য কেসেস তারা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়েই আসে। এইটাকে স্ক্রিনিংয়ের আওতায় এনে সঠিক মাত্রা ডেটা বেজের মাধ্যমে যদি আমরা মানুষকে প্রিভ্যালেন্স ইনসিডেন্সগুলো জানাতে পারি, আশা করি মানুষজনের মধ্যে সচেতনতা বাড়বে। শুধুমাত্র রেজিস্টার চিকিৎসকরাই অ্যান্টিবায়োটিক লিখবে এবং তাদেরও প্রেসক্রিপশনের মাঝে মাঝে অডিট বা মূল্যায়ন হবে, তারাও কোনো ক্ষেত্রে ভুল করে কি না। অন্যদিকে প্রেসক্রিপশন ব্যতিরিকে কোনো ওষুধের দোকানদার বা ফার্মেসির থেকে অ্যান্টিবায়োটিক বিক্রয় করা যাবে না। অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার কমাতে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়ন জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এটি কেবল চিকিৎসকের একাই লড়াই নয়, এই লড়াই আমাদের অস্তিত্ব রক্ষার। রোগী থেকে ফার্মাসিস্ট, নীতি নির্ধারক থেকে সাধারণ মানুষ, সবার সম্মিলিত প্রচেষ্টাই হতে পারে আগামীর রক্ষা কবচ। আজ আমরা যদি সচেতন না হই, তবে সামান্য ক্ষতই কাল হয়ে দাঁড়াবে অপ্রতিরোধ্য মহামারী। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। শয্যা সংকটে বারান্দা, সিঁড়িসহ যেখানে সেখানে চলছে চিকিৎসা সেবা। দিনের পর দিন ভোগান্তি বয়ে বেড়াতে হচ্ছে রোগীদের। চাপ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের।
দুর্ভোগ লাঘবে খাগড়াছড়ি সদর হাসপাতালে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেয় সরকার, কিন্তু 7 বছরেও শেষ হয়নি কাজ। জিতেন বড়ুয়ার তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। হাসপাতালের বারান্দা আর সিঁড়ির পাশ কোথাও নেই জায়গা। শয্যা না পেয়ে যেখানে সেখানে রোগীকে রেখে চলে চিকিৎসা সেবা। খাগড়াছড়ি সদর হাসপাতালের এ চিত্র। প্রতিদিন ভর্তি থাকেন 80 থেকে 100 জন রোগী। বহির্বিভাগে সেবা নেন প্রায় 1000। বিপরীতে চিকিৎসক রয়েছেন 24 জন, শিশু শয্যা মাত্র 20টি। রোগীদের বিস্তর অভিযোগ, জানান দিনের পর দিন ভোগান্তি বয়ে বেড়ালেও হচ্ছে না কোনো সমাধান। কোনো সিট পাই নাই, মাটিতে বসে আসে 3 দিন ধরে এখানে থাকতেছি। এক্সট্রা করার কোনো ব্যবস্থা নাই, ভিতরে খালি নেই, যার কারণে আমি আজকে 1 মাস ধরে বারান্দা শুয়ে আছি। পাশে একটা হাসপাতাল নতুন হইতেছে, যদি ভবনটা ক্লিয়ার হইতো তা আমরা মোটামুটি সুবিধা পাবো। প্রথমে তো এটা 50 শয্যা বিশিষ্ট লোকবল দিয়ে কাজ করছে, কিন্তু 100 শয্যা বিশিষ্ট হাসপাতালে সেবা দিয়ে যাচ্ছে আমাদের চিকিৎসকেরা। আর রোগীর চাপ সামাল দিতে হিমশিম অবস্থা চিকিৎসকদের। 4 গুণকে সামাল দিতে আমাদের ডাক্তার, নার্স সবাইকে বিভিন্ন সমস্যা পড়তে হচ্ছে। সংকট বলতে হবে যে আমাদের স্ক্যানও, নবজাতক বাচ্চাদের স্ক্যানের সেবাটার ক্ষেত্রে আমাদের প্রধান অন্তরায় জনবল সংকট। দুর্ভোগ লাঘবে হাসপাতালের নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেয় সরকার। চলতি বছরের জুনে নতুন ভবনের নির্মাণ কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত হয়েছে মাত্র 60%। পিডব্লিউডি ডিপার্টমেন্টের সাথে আমরা যোগাযোগ করেছি, তা আমরা চেষ্টা করতেছি নতুন ভবন নির্মাণ কাজ সম্পন্ন করার জন্য। নতুন ভবন নির্মাণ সম্পন্ন হলে জনবল নিয়োগ সম্পন্ন হবে, সেক্ষেত্রে আমরা বিশেষজ্ঞ পর্যায়ের জনবল নিয়োগ পাবো স্বাস্থ্যসেবা বিভাগ থেকে। 35 কোটি টাকা ব্যয়ে 2019 সালে শুরু হয় খাগড়াছড়ি সদর হাসপাতালের নতুন ভবনের নির্মাণ কাজ। বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস অনুমোদনের আগেও অতিরিক্ত অংশ কাটায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর। এদিকে এ ঘটনায় সচেতন মহলের মাঝে নিন্দা ও সমালোচনার ঝড় উঠেছে। হেফাজত সবুজের তথ্য ও রাজীব দাস মুন্নার ছবিতে রিপোর্ট। ক্ষতবিক্ষত পাহাড়, সবুজের জায়গায় এখন ধূসর মাটি আর কাটা দাগ। পাহাড়ের বুকে দাঁড়িয়ে থাকা 2টি এক্সকেভেটর যেন যন্ত্রণা আরও বাড়িয়ে দিচ্ছে। মনে হচ্ছে এখানে উন্নয়নের নামে প্রকৃতি উপেক্ষিত। অভিযোগ উঠেছে অনুমোদনের আগে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পাহাড় কেটে নির্মাণ করছে একাডেমিক ও প্রশাসনিক ভবন সহ শিক্ষার্থীদের আবাসিক হল। এতে সৃষ্টি হয়েছে নিন্দা ও সমালোচনার। অবকাঠামো বিশেষ করে ভবনগুলোর ক্ষেত্রে এগুলো পাহাড়ের ধাপে ধাপে বিভিন্ন যে পাহাড়ি কৌশলগুলো, আদিবাসী কৌশলগুলোকে প্রয়োগ করে এখানে কিন্তু ভবন নির্মাণ করা যেত। এবার যেহেতু তারা পাহাড় কেটেই ফেলেছে, এই বিষয়টাও একটা সলিউশন হওয়া দরকার এবং ভবিষ্যতে উন্নয়ন কাজগুলো করার সময় কোনো পাহাড় যাতে না কেটে উন্নয়ন কাজগুলো পরিচালনা করা যায়। অনুমোদন না নিয়েই পাহাড় কাটায় পরিবেশ আইন ব্যত্যয় হয়, সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ অধিদপ্তর। ওনারা সাধারণত ইআই অনুমোদনের পরবর্তীতেই নির্মাণ কাজ শুরু করার কথা, ওনারা দ্রুত কাজটা শুরু করে ফেলেন, ফলশ্রুতিতে আইনের ব্যত্যয় হয়। অতিরিক্ত পাহাড় কাটার বিষয়টি স্বীকার করে ভবিষ্যতে আরও দায়িত্বশীল হওয়ার কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরিমাণের চেয়ে বেশি মাটি কাটা হয়েছে বলে আমরা জেনেছি। আমরা বিশ্বাস করি এই জায়গাতে আমাদের আরো সাবধানতা, দায়িত্বশীলতা এবং দায়িত্ববোধ দরকার। গত 5 ডিসেম্বর রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রকল্প পরিচালক আব্দুল গফুর সহ 7 জনের বিরুদ্ধে মামলা করে পরিবেশ অধিদপ্তর। সময় সংবাদ, রাঙ্গামাটি। প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসৎ উপায় অবলম্বনের অভিযোগে শুক্রবার ঢাকার বাইরে শতাধিক শিক্ষার্থীকে আটক করা হয়েছে। উদ্ধার হয়েছে ডিজিটাল ডিভাইস। এরই সঙ্গে আটক করা হয়েছে প্রশ্নপত্র ফাঁস চক্রের অন্তত 12 সদস্যকে। প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসৎ উপায় অবলম্বনের অভিযোগে শুক্রবার ঢাকার বাইরে আটক হন শতাধিক পরীক্ষার্থী। এরই সঙ্গে প্রশ্নপত্র ফাঁস চক্রের অন্তত 12 সদস্যকেও আটক করা হয়। নিয়োগ পরীক্ষা চলাকালীন গাইবান্ধার সদর, ফুলছড়ি ও পলাশবাড়ির 43টি কেন্দ্র থেকে ডিজিটাল ডিভাইস সহ 51 পরীক্ষার্থীকে আটক করা হয়। পরে নেওয়া হয় সদর থানায়। পরীক্ষার যে ইনভিজিলেটর ছিলেন যারা, তারা অ্যারেস্ট করেছেন। পুলিশ পরবর্তীতে পুলিশকে ডাকা হলে পুলিশ সেখানে যে সিজার লিস্ট করেছে। এই চক্রটাকে যাতে আমরা ধরে ফেলতে পারি, চক্রের নিশ্চয়ই পেছনে কেউ আছে, একটা বড় ধরনের চক্র কাজ করছে বলে আমরা সন্দেহ করছি। তো চক্রকে ধরার জন্য আমরা নিয়মিত মামলা নিব তাদের বিরুদ্ধে।
দিনাজপুরের 11টি কেন্দ্র থেকে 16টি ডিভাইস সহ 18 জনকে আটক করে পুলিশ ও প্রশাসন। তদন্ত সাপেক্ষে বলা যাবে বা বোঝা যাবে যে আসলে তাদের সাথে কার সাথে কি ডিলিংস ছিল। তবে আমি এটুকু বলতে পারি প্রাথমিকভাবে যে আমাদের যে ইন্টেলিজেন্স সেখান থেকে 15 লক্ষ টাকা কোনো কোনো ক্ষেত্রে বেশি কম বেশি হতে পারে এবং বেশিরভাগ ক্ষেত্রেই তারা এগুলো টাকাগুলো কন্ট্যাক্ট বেসিসে নিয়েছে। পঞ্চগড়ে ডিজিটাল ডিভাইস সহ এক নারী পরীক্ষার্থীকে আটক করা হয়। যশোরে আটক করা হয় 2 জনকে, একজনকে দেয়া হয় 15 দিনের কারাদণ্ড। নিয়মিত মামলার জন্য উক্ত ব্যক্তিকে আমরা ইয়ের সামনে পুলিশকে সোপর্দ করেছি এবং পুলিশ পরবর্তী কার্যক্রম গ্রহণ করবে। নওগাঁয় প্রশ্নপত্র ফাঁস চক্রের 7 সদস্য সহ 17 জনকে আটক করে জাতীয় নিরাপত্তা সংস্থা ও গোয়েন্দা পুলিশ। উদ্ধার হয় মোবাইল ফোন সহ ফাঁস হওয়া প্রশ্নপত্র। এছাড়া টাঙ্গাইল থেকে প্রশ্নপত্র ফাঁস চক্রের 5 সদস্যকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে একজন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে কর্মরত। প্রত্যেকের বিরুদ্ধেই পাবলিক পরীক্ষা নিয়ন্ত্রণ আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা নিশ্চয়ই এই প্রতারক চক্রের হোতাদের খুঁজে বের করব, যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা প্রতিরোধ করা যায়। প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাদেরও আইনের আওতায় আনতে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। সাহাল আব্দুল্লাহ, আলভি। 8,500 কোটি টাকা পিছিয়ে থাকলেও ভোজ্য ও জ্বালানি তেল এবং সিমেন্ট ক্লিংকার আমদানির মাধ্যমে 38,000 কোটি টাকা আদায় করেছে চট্টগ্রাম কাস্টম। বাকি 6 মাসে 65,000 কোটি টাকা আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনেও কিছুটা বেকায়দায় রয়েছে। তবে শিল্পের কাঁচামাল আমদানির পাশাপাশি পণ্য রপ্তানি বাড়ানো না গেলে লাখ কোটি টাকার রাজস্ব আদায় কঠিন হয়ে পড়বে বলে মনে করছেন ব্যবসায়ীরা। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। 2025-26 অর্থ বছরে 6 মাস পেরিয়ে গেল, প্রথমবারের মতো নির্ধারণ করে দেওয়া 1 লাখ কোটি টাকার লক্ষ্যমাত্রা অর্জনে চট্টগ্রাম কাস্টম হাউজের আরও 62,000 কোটি টাকা প্রয়োজন। ইতিমধ্যে অর্জন হয়েছে মাত্র 38,000 কোটি টাকা। হাই স্পিড ডিজেল, অন্যান্য জ্বালানি তেলের পাশাপাশি পাম অয়েল আমদানি থেকে রাজস্ব আদায় হয়েছে অন্তত 16,000 কোটি টাকা। এর বাইরে সিমেন্ট ক্লিংকার, পাথর ফল সহ অন্যান্য পণ্য থেকে 22,000 কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। আমদানির পরিমাণটা বেশ বেড়েছে প্রবৃদ্ধিতে বিগত অর্থবছরের তুলনায় 7.06%। ভোজ্য তেল, জ্বালানি তেল, পাম অয়েল, ফ্রেশ ফ্রুটস যেমন খেজুর, ভোগ্যপণ্য, মেশিনারিজ এগুলোই বেশি আমদানি হচ্ছে। চট্টগ্রাম কাস্টম হাউজের তথ্য অনুযায়ী গত 6 মাসে বাংলাদেশের ব্যবসায়ীরা 2,67,000 কোটি টাকা মূল্যের 4,95,00,000 মেট্রিক টন পণ্য আমদানি করেছেন। গত অর্থ বছরের তুলনায় আমদানি পণ্য যেমন 63 লাখ মেট্রিক টন বেড়েছে, তেমনি টাকার পরিমাণ বেড়েছে অন্তত 24,000 কোটি টাকা। তবে রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি নির্বাচনের বছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনে চট্টগ্রাম কাস্টম হাউসকে নানামুখী চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে। এক্সপোর্টটার উপর আমাদের নজর দিতে হবে। ওটা যদি বাড়ে তাহলে দেশের আমদানি বলেন, রপ্তানি বলেন, কাস্টমসের রেভিনিউ বলেন, সবগুলি অর্জিত হওয়া সম্ভব। পোর্ট শিপিং, কাস্টম হাউস, বন্দর সবগুলি এককভাবে কাজ করে আপনাকে ওয়ান স্টপ সার্ভিস চালু করলেই লক্ষ্যমাত্রা আশা করতেছি অর্জন হবে। অর্থ বছরের শুরুতে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা 92,147 কোটি টাকা নির্ধারণ করা হলো। মাঝামাঝিতে সেটা বাড়িয়ে করা হয়েছে 1,02,295 কোটি টাকা। চট্টগ্রাম বন্দরের মাধ্যমে যেমন দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের 93% সম্পন্ন হয়, ঠিক তেমনি সে বন্দর থেকে বছরে 80,000 কোটি টাকার বেশি রাজস্ব আদায় করছে চট্টগ্রাম কাস্টম হাউস। আর তাই এবার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 1 লাখ কোটি টাকা। বিশাল এই লক্ষ্যমাত্রা অর্জনে চট্টগ্রাম কাস্টম হাউসের আধুনিকায়নের কোনো বিকল্প দেখছেন না ব্যবসায়ীরা। কিন্তু রাজস্ব আয় বাড়াতে দেশের চলমান মেগা প্রকল্পগুলোর কাজে গতি আনার পাশাপাশি পণ্য রপ্তানি বাড়ানোর ক্ষেত্রে কোনো বিকল্প দেখছেন না ব্যবসায়ীরা। ডিসেম্বর মাসে রাজস্ব আদায় হয়েছে 6,400 কোটি টাকা, যা গত 3 মাসের মধ্যে সবচেয়ে বেশি। একক মাস হিসেবে সেপ্টেম্বরের রেকর্ড 7,000 কোটি টাকা রাজস্ব আদায় হয়েছিল। লক্ষ্য পূরণ করতে হয় তাহলে আমাদের কি করতে হবে, যে কিছু ইম্পোর্ট করতে হবে, অথবা আমাদের এক্সপোর্ট বাড়াতে হবে, অথবা ইম্পোর্ট বাড়াতে হবে। সব কিছুরই যদি রিকোয়ারমেন্ট কমে যায়, আপনি যদি প্রোডাক্টিভিটি সব জায়গায় এফিসিয়েন্সি কমিয়ে নিয়ে আসছেন, তাহলে আপনার
এই রাজস্ব আপনি কিভাবে টার্গেট ফুলফিল করবেন? এখানে আমি মনে করি যে কোনোভাবেই এটা টার্গেট ফুলফিল করার পসিবিলিটি আমি দেখি না। অবশ্য স্বাধীনতার পর কোনো অর্থ বছরে চট্টগ্রাম কাস্টমস রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি। 2024-25 অর্থ বছরে 80,402 কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছিল 76,142 কোটি টাকা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দেশে সরিষা তেলের মোট চাহিদার বড় অংশ পূরণ করছে অনানুষ্ঠানিক কারখানাগুলো, যদিও গুণগত মান নিয়ে রয়েছে প্রশ্ন। শুধু তাই নয়, ব্র্যান্ডিংয়েও পিছিয়ে আছে এসব কারখানা। সক্ষমতা কাজে লাগাতে প্রশিক্ষণ ও সহজে ব্যাংক ঋণ দেওয়ার তাগিদ কৃষি অর্থনীতিবিদদের। ফরহাদুর রহমানের রিপোর্ট, ছবি তুলেছেন মোমেন হোসেন। দেশের ভোজ্য তেলের বার্ষিক চাহিদা 32 লাখ টনের বেশি, যার প্রায় 78% পাম সয়াবিনে ও 19% আসে সরিষা থেকে, আর বাকিটুকু পূরণ হয় অন্যান্য তেলে। পাম সয়াবিন তেলের প্রায় 100% আমদানি হলেও সরিষার তেলের প্রায় সবটা উৎপাদন হয় দেশেই। দিন দিন বাড়ছে চাষও, আবাদ বাড়াতে কাজ করছে কৃষি বিভাগও। নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ের বারোদি বাজারে এরকম তেলের মিল রয়েছে অন্তত 10 থেকে 12টি। এসব মিল থেকে প্রতিদিন অন্তত 6 থেকে 7 হাজার লিটার তেল উৎপন্ন হয়, যা খুচরা এবং পাইকারি ক্রেতাদের মাধ্যমে ছড়িয়ে পড়ে সারা দেশে। তারা বলছেন তাদের এই ব্যবসাটা অন্তত 30 থেকে 35 বছরের পুরনো ঐতিহ্য। ব্যক্তি উদ্যোগে ও প্রশিক্ষণ নেওয়া শ্রমিকরা তেল উৎপাদন করে থাকেন। বাজারে প্রতিষ্ঠিত বিভিন্ন কোম্পানির বোতলজাত সরিষার তেলের তুলনায় নামহীন প্রতিষ্ঠানে উৎপাদিত তেলের ঝাঁজ বেশি থাকায় ক্রেতাদের অনেকে সন্তুষ্ট থাকলেও বেশিরভাগেরই প্রশ্ন মান নিয়ে। তেলগুলো তো অনেক ফ্লেভার এবং ঝাঁঝালো, মানে ফ্রেশ তেল তো, ডাইরেক্ট সরিষা ওইদিকে একদিকে খৈল পরে একদিকে তেল পরে। বেশিরভাগ মানুষ এখানে হচ্ছে তেল কিনে পিউরিটির জন্য না, প্রাইসটা কম। একটা রিউমার আছে যে এটা হচ্ছে ভালো সরিষার থেকে বাঙানো হয়তো সরিষার গিরানটা আসে, হাত পায়ে মাখানোর জন্য, এমনি তরকারিতে খাওয়ার জন্য অনেক বেটার। আমাদের এই ব্যবসাটা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, তার মানে আমরা ধরে নিতে পারি যে মান ভালো দেখেই কাস্টমাররা আমাদেরকে ফেভার দিচ্ছে। বড় বড় কোম্পানিরা লেভেল লাগাইতেছে, 200 টাকা 300 টাকা বেচতেছে। কৃষি অর্থনীতিবিদদের মতে সক্ষমতা কাজে লাগাতে পারলে কমবে আমদানি নির্ভরতা। তেলের যে চাহিদা তার অন্তত 50% অবশ্যই আমরা সরিষা থেকে তেলের চাহিদা মেটাতে পারি। একটা সময় আসবে যখন আমাদের উৎপাদনের ক্ষেত্রে তেমন একটা ঘাটতি থাকবে না এবং বিদেশের উপরে আমাদের যে নির্ভরতা এটা কমে যাবে। তেলের এই যে ভাঙানো মেশিন ব্যবহার করা এবং এই ক্ষেত্রে যে মরুকীকরণ করা, এই ব্যাপারে যারা এই কাজে নিয়োজিত আছে তাদেরকে কিভাবে প্রশিক্ষণ দিয়ে সহায়তা দিয়ে আরো উন্নত মানের মরুকীকরণে তাদেরকে নিয়োজিত করা যায়, সেই প্রচেষ্টা অবশ্যই নেওয়া দরকার। খাত সংশ্লিষ্টদের তথ্য মতে প্রতি বছর দেশে সরিষা তেলের বাজার বাড়ছে প্রায় 6% হারে। দেখছেন ভোরের সময়। মনের মতো ডিজাইন আর স্টাইলিশ কালেকশন, রিকেল ফার্নিচার, ফার্নিশ ইওর ড্রিম। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে বদ্ধপরিকর অন্তর্বর্তী সরকার। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা হলে কঠোরভাবে মোকাবেলা করা হবে বলে জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান। শুক্রবার দুপুরে ছাতক উপজেলার প্রকল্প পরিদর্শনে গিয়ে একথা বলেন তিনি। নির্বাচনের ক্ষেত্রে নিরাপত্তার দিকটাও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেখছেন। আমরা আশা করি নির্বাচন সুষ্ঠু হবে। নির্বাচনের বিরুদ্ধে বা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর যদি কেউ চেষ্টা করে সেটা কঠোরভাবে এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখবে। নারায়ণগঞ্জে থানা থেকে লুট হওয়া আগ্নেয়াস্ত্র, নগদ টাকাসহ 5 জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলনে র্যাব 11-র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের আলম জানান, ভোরে 2,500-এর কয়েকটি বাড়িতে তল্লাশি চালিয়ে থানা থেকে লুট হওয়া অস্ত্র জব্দ করা হয়। আটক করা হয় 5 জনকে। এছাড়া তাদের কাছ থেকে পাওয়া যায় রামদা, ট্যাঁটা বল্লম, ইলেকট্রিক শর্ট দেওয়ার মেশিন সহ বিপুল সংখ্যক দেশীয় অস্ত্র ও নগদ টাকা। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে 2টি বিদেশি ওয়ান শুটার গান সহ 9 রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলনে বিজিবি জানায়, বৃহস্পতিবার রাতে শিবগঞ্জ উপজেলার 19 বিঘা গ্রামে একটি আমবাগানে অভিযান চালানো হয়। এ সময় আগ্নেয়াস্ত্র
পড়ে থাকতে দেখেন বিজিবি সদস্যরা। পরে সেগুলো উদ্ধার করে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। আসন্ন সংসদ নির্বাচনে প্রার্থীদের কাছে বন্দরনগরী চট্টগ্রামের মানুষের রয়েছে নানা ধরনের প্রত্যাশা। দীর্ঘদিনের সমস্যা জলাবদ্ধতা নিরসন, রাস্তাঘাটের সংস্কার ও আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি যেমন চান ভোটাররা, তেমনি বন্দর ও পোশাক কারখানা কেন্দ্রিক কর্মসংস্থানের সুযোগ চান। সে সঙ্গে নদী, পাহাড়, সমুদ্র বেষ্টিত শহরে পর্যটন খাতের আরও বিকাশ চান সবাই। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। আমরা আছি চট্টগ্রাম মহানগরীর গুরুত্বপূর্ণ 9 আসনের সিআরবি এলাকায় চায়ের আড্ডায়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাধারণ মানুষের মধ্যে কি প্রত্যাশা রয়েছে, আজকে আমরা সে বিষয়ে জানবো কথা বলতে বলতে চায়ের আড্ডার মাধ্যমে। আসলে নির্বাচিত হয়ে আসবেন, তার কাছে প্রথম প্রত্যাশা হচ্ছে রাস্তাঘাটে যত্রতত্র গাড়ি দাঁড়িয়ে থাকে। হ্যাঁ, একটা শহর এলাকায় বাস দাঁড়িয়ে থাকে, আমরা অন্যান্য যারা আছে তারা তার জন্য আটকে যাই। এই যে ট্রাফিক সিস্টেমটাকে সবার আগে ঠিক করতে হবে। চাঁদাবাজ, তারপরে সন্ত্রাস, হ্যাঁ, এখানে বিভিন্ন অরাজকতা সৃষ্টি হয়। আমার মনে হয় এই জিনিসগুলোর প্রতি প্রকাশ দেওয়া উচিত, মানে ফোকাস দেওয়া উচিত। সমাজের জন্য ভালো কাজ করতে পারবে, আমরা তাদেরকেই চাই, যাতে তরুণদের মাধ্যমে যাতে আমরা দেশটাকে আরো সুন্দরভাবে গড়তে পারি, সেটাই আমাদের কাম্য। জলবদ্ধতা এটা কিন্তু এখনো কমে নাই, এটার জন্য কাজ করতে হবে যে সরকারে আসুক না কেন। ভালো একটা ন্যায়পরায়ণ বাসা দরকার আমাদের দেশে, শান্তি, মানুষের নিরাপত্তা, দ্রব্যমূল্যের দাম, এগুলো মানে কি ঠিকমতো থাকার জন্য আমরা এটাই চাই। যুগ যুগ ধরে নদী ভাঙনে ছোট হয়ে আসছে বরিশালের মানচিত্র। শত শত কোটি টাকার প্রকল্প নেওয়া হলেও প্রতি বছরেই ভিটেমাটি হারাচ্ছে মানুষ। 8টি বিভাগের শহরের মধ্যে কলকারখানা স্থাপনের সবচেয়ে পিছিয়ে। দারিদ্র্যের হারও শীর্ষে দক্ষিণের জনপদ। পদ্মা সেতু চালু হওয়ায় সড়ক যোগাযোগের সুফল ঘরে তুলতে ভোলার গ্যাস ব্যবহার করে কলকারখানা গড়ে তোলার তাগিদ অর্থনীতিবিদদের। তাই এবার আশ্বাস নয়, উন্নয়নে পিছিয়ে থাকা বরিশালকে এগিয়ে নিতে সক্ষম নেতা চাইছেন ভোটাররা। সুজয় দাস ও সুমন হাসানের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন অপূর্ব অপু। কীর্তনখোলার তীরে নদীবেষ্টিত দক্ষিণের বিভাগীয় শহর বরিশাল সভ্যতার চূড়ায় ওঠা দাবি করার সময়ও এখনও নৌপথই একমাত্র ভরসা জেলার বেশ কয়েকটি উপজেলা। এখানকার মানুষের সুপেয় পানির সংকট, বেড়িবাঁধ ভাঙন, লবণাক্ততা, নিরবিচ্ছিন্ন যোগাযোগ ভোগান্তি কাটেনি গত 53 বছরেও। প্রায় অর্ধ শতাব্দী আগে নির্মিত 1000 কিলোমিটার বেড়িবাঁধ আজও ভঙ্গুর। জোয়ারের তীব্র চাপ সামলাতে না পেরে প্রতি বছরই প্লাবিত হয় উপকূলের লক্ষাধিক মানুষ। পানির স্রোত গিলে খায় ঘরবাড়ি, ফসল। নদীর কোরাল গ্রাসে আমাদেরকে নির্যাতিত হতে 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 আজকে সর্বস্ব প্রায় বলতে গেলে সবই হারিয়ে ফেলেছি আমরা। আমাদের এইখানে এক সময় ভাঙন ছিল, এরপর একটা বাঁধ হয়েছে, কিন্তু এখন সেই বাঁধ আবার নতুন করিয়া ভাঙন দেখা যায়। এখন টেকসই বাঁধের জন্য আমরা আশা করি সরকার যে ইউনিয়নের যে ভেরিবারটা যেন আরো ভালো করে এবং মজবুত করে। রাজ্যের ভেনিসখ্যাত বরিশাল শহর বর্ষা মৌসুমে আটকে থাকে জলাবদ্ধতায়, আর ধান নদী খাল তিনে বরিশালের চিরচেনা ঐতিহ্য প্রায় বিলুপ্তির পথে। যদিও পদ্মা সেতু সড়ক যোগাযোগের মাইল ফলক স্পর্শ করেছে, তবে জোর কদমে এগোতে পারেনি স্থানীয় অর্থনীতি। দেশের বিভাগীয় শহরের মধ্যে কলকারখানা স্থাপনে সবচেয়ে পিছিয়ে থেকে পরিসংখ্যানে দারিদ্র্যের হারের শীর্ষ এখন বরিশাল। নির্বাচনে যারাই ক্ষমতা আসুক, আমাদের প্রত্যাশা থাকবে আমাদের যারা শিক্ষার্থীরা আছে তাদের জন্য একটা সুস্থ, একটা সুন্দর একটি শিক্ষা পাঠ্যপুস্তক্রম তারা তৈরি করে দেখ। জুলাই আন্দোলনে নারীরা ছিল অগ্রগামী, তাদের কণ্ঠস্বর ছিল সবার আগে। 26-এর নির্বাচনের পরে সেই নারীর কণ্ঠরোধ করে যেন না দেওয়া হয় এবং তাদেরকে যেন সেই কথা বলার সুযোগটি দেওয়া হয়। লেখাপড়ার মানটা ভালো করুক এবং বাজার ঘাটের দরদাম এইটা ভালো নিয়ন্ত্রণে রাখুক, আমরা যাতে খাইয়ে পড়িয়ে সুন্দরভাবে বসবাস করতে পারি। প্রথম প্রায়োরিটি হচ্ছে এই অঞ্চলের মানুষের নিরাপত্তা।
এরপরে হচ্ছে টেকসই উন্নয়ন, নদী ভাঙন রোধ সহ অন্যান্য যে যোগাযোগ ব্যবস্থার যে উন্নয়ন, সার্বিকভাবে টেকসই উন্নয়ন যে করতে পারবে বলে তারা মনে করেন এবছর তাকেই ভোট দিবেন। 5 বছর সময়ের জন্য যারা নির্বাচিত হবেন তারা যেন কাঠামোগতভাবে তারা তাদের যে কার্য নির্ধারণ করেন এবং সেখানে যেন জনগণের উন্নয়নের ভাবনা থাকে, পরিবেশ ভাবনা থাকে। বরিশালের 6টি আসনে মোট ভোটার সংখ্যা 2,53,000-এর কিছু বেশি। একদিকে পদ্মা সেতু, অন্যদিকে পায়রা বন্দর। বরিশালে রয়েছে অপার এক সম্ভাবনা। এই সম্ভাবনাকে কাজে লাগাতে স্থানীয়রা বলছেন দরকার তাদের একজন যোগ্য নেতৃত্ব, যার নেতৃত্বে স্থানীয় অর্থনীতির চাকা তো ঘুরবেই, জাতীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই বরিশাল। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। শীতের খবর জানাতে এই মুহূর্তে চাঁপাইনবাবগঞ্জে আছেন সহকর্মী জাহাঙ্গীর আলম ও চুয়াডাঙ্গায় আছেন মাহফুজ মামুন। প্রথমেই যাচ্ছি চাঁপাইনবাবগঞ্জে জাহাঙ্গীর আলমের কাছে। শৈত্যপ্রবাহের যে প্রভাব সেটি পড়েছে গত কয়েকদিন ধরে। আসলে তীব্র ঠান্ডা এবং কম্পন অনুভূত হচ্ছে চাঁপাইনবাবগঞ্জে, বিশেষ করে বরেন্দ্র অঞ্চল এবং নদী তীরবর্তী যে সমস্ত এলাকা রয়েছে সেখানকার মানুষরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে। আমরা গত কয়েকদিন ধরে স্থানীয় আবহাওয়া অফিসের সূত্রে জানা গেছে যে গত কয়েকদিন ধরেই আসলে 9 ডিগ্রি থেকে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওঠানামা করছে। আজকেও আমরা দেখেছি সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে 9.2 ডিগ্রি সেলসিয়াস। এবং সবচেয়ে বেশি এই শীতের প্রকোপে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে দিনমজুর খেটে খাওয়া মানুষরা। এর প্রভাব পড়েছে কৃষিকাজেও। গত এই চলতি সময়ে আসলে বড় আবাদও শুরু হয়েছে, সেখানেও ব্যাপকভাবে প্রভাব পড়েছে। কৃষকরা বলছেন যে আসলে এই তীব্র শীতে আসলে কাজ করা যাচ্ছে না। সেক্ষেত্রে আমরা যেটা দেখছি যে গত 4 দিন ধরে সময় বাড়ার সাথে সাথে বেলা 11টার পর থেকে আসলে রোদ উঠছে এবং তাপমাত্রা কিছুটা বাড়ছে। সেখানে আসলে স্বস্তির একটু দেখা মিললেও আসলে সারাদিন ধরে আসলে হিমেল বাতাস বইছে। সেখানে নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশু, কিশোর, নারী, পুরুষ সকলেই। আমরা হাসপাতালগুলোতেও খোঁজ নিয়েছিলাম, সেখানেও দেখেছি যে সর্দি, কাশি, নিউমোনিয়া, শ্বাসকষ্টের রোগীর সংখ্যাটা আসলে বেশি। চিকিৎসকরা বলছেন যে বাড়তি যত্ন নিতে, বিশেষ করে শিশু এবং বৃদ্ধদেরকে। এর পাশাপাশি আমরা দেখছি যে এই যে জনজীবন সেখানে আসলে একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছে। সকাল থেকেই আমরা দেখেছি, আজকেও আসলে খুব একটা কুয়াশা নাই, কিন্তু হিমেল যে বাতাস সেখানেই মূলত সবচেয়ে বেশি বিপর্যস্ত হচ্ছে জনজীবন। পাশাপাশি কৃষি ক্ষেত্রেও আসলে দেখছি কৃষকরা সকাল থেকে, এখানেও আমরা এসে দেখছিলাম যে সকাল থেকে কাজ করতে বের হচ্ছে। তারাও বলছে যে আসলে তীব্র শীতে বড় যে আবাদ সেটি কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে। পাশাপাশি অন্যান্য ক্ষেত্রেও আসলে কৃষকরা বলছেন যে এই আবহাওয়ার যদি অবস্থা থাকে সেক্ষেত্রে আসলে কৃষিক্ষেত্রে ব্যাপক বিপর্যয় ঘটতে পারে এবং তারা বড় আবাদ বাধাগ্রস্ত হওয়ারও আশঙ্কা করছে। অন্যদিকে চিকিৎসকরা বলছেন যে বিশেষ করে শিশু এবং বৃদ্ধদেরকে সকাল, ভোরে এবং রাতের দিকে আসলে খুব প্রয়োজন না হলে বাইরে না যাওয়ার পরামর্শ দিচ্ছে। এই যে হিমেল বাতাস এর প্রভাব পড়েছে আসলে স্বাভাবিক জনজীবনে। এই নিয়ে আসলে বিস্তারিত জানাতে চুয়াডাঙ্গা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মামুন। চুয়াডাঙ্গাতে জেগে বসেছে মাঝারি থেকে মৃদু শৈত্যপ্রবাহের কারণে জনজীবন বিপর্যস্ত হয়েছে। সবচেয়ে চরম দুর্ভোগে রয়েছে খেটে খাওয়া এবং ছিন্নমূল মানুষগুলো। তারা একরকম মানবতার জীবনযাপন করছে অতিরিক্ত ঠান্ডার কারণে। হিম বাতাস এবং ঘন কুয়াশায় চুয়াডাঙ্গার জনজীবন অনেকটাই স্থবির হয়ে পড়েছে। টানা কয়েকদিন ধরে চুয়াডাঙ্গার উপর দিয়ে অব্যাহত রয়েছে শৈত্যপ্রবাহের কারণে হচ্ছে শীতের এত প্রভাব দেখা দিয়েছে এই জেলায়। এই জেলাতে শীত জেগে বসেছে। প্রতিদিন যেন শীতের দাপট কোনোভাবেই কমছে না চুয়াডাঙ্গাতে, যার কারণে চুয়াডাঙ্গার মানুষ কাজের সন্ধানে ঘরের বাইরে বেরোচ্ছেন। তাছাড়া তারা কেউই বাইরে বেরোচ্ছেন না। মানুষ হচ্ছে এই শীতের সাথে একরকম যুদ্ধ করে বেঁচে রয়েছে চুয়াডাঙ্গার মানুষ। হিমেল বাতাস, কনকনে ঠান্ডা বাতাস, যার কারণে হচ্ছে শীতের তীব্রতা এত বেশি। উত্তরের হিমেল বাতাসের কারণে হচ্ছে জনজীবনের তীব্র শীত অনুভূত হচ্ছে। সবচেয়ে বেশি সমস্যায় রয়েছে হাসপাতালগুলোতে বাড়তে রয়েছে রোগীর সংখ্যা বাড়ার কারণে হচ্ছে হাসপাতালে প্রথমত চিকিৎসক, নার্স সহ সংশ্লিষ্টদের নানাভাবে হচ্ছে বিড়ম্বনার শিকার হচ্ছে।
প্রতিদিন হচ্ছে ডায়রিয়া ওয়ার্ডে প্রায় শতাধিক রোগী ভর্তি থাকছে। শতাধিক রোগী থাকার কারণে হচ্ছে মানুষের চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে। আর চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে যে আবহাওয়ার এখনো পর্যন্ত কোনো তাপমাত্রা বাড়বে সেই সুখবর এখনো নেই। তাপমাত্রা আরো হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। জেলার মানুষ হচ্ছে যুবথুবু অবস্থায় জীবনযাপন করতে হচ্ছে। এছাড়া হচ্ছে বড় বীজতলা ক্ষতিগ্রস্ত হচ্ছে অতিরিক্ত ঠান্ডার কারণে। অনেক দেখা যেতে পারে এই মৌসুমে হচ্ছে বীজতলা নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। কৃষকরা হচ্ছে ক্ষতির সম্মুখীন হতে পারে। নানা কারণে হচ্ছে শীতের প্রভাব বিস্তার থাকায় মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে। এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে হচ্ছে নিয়মিত কম্বল বিতরণ করা হচ্ছে, যা হচ্ছে প্রয়োজনের তুলনায় হচ্ছে অপর্যাপ্ত। এর কারণে হচ্ছে শীতার্ত মানুষগুলো গরম কাপড় থেকে বঞ্চিত হচ্ছে। কাপড়ের দোকানগুলোতেও হচ্ছে গরিব এবং অসহায় মানুষের ভিড় করছে। এই ছিল চুয়াডাঙ্গা থেকে শীতের সর্বশেষ। শীতের খবর জানতে যুক্ত ছিলাম চুয়াডাঙ্গা এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে। মুন্সিগঞ্জে শীতের তাজা সবজিতে ভরপুর হাট, তবে সপ্তাহের ব্যবধানে কিছু সবজিতে দর বেড়েছে কেজিতে 5 টাকা পর্যন্ত। আর নতুন আলুর দাম নেমে কেজিতে বিক্রি হচ্ছে 28 থেকে 30 টাকা দরে। নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। মুন্সিগঞ্জ শহরের প্রধান সড়কে ভোরের হাটে হাড় কাঁপানো শীতেই হাঁক ডাকে বিক্রি হচ্ছে সবজি। কৃষক জমি থেকে সরাসরি ফুলকপি, বাঁধাকপি, সিম, মূলা, লাউ সহ নানা রকম সবজির পসরা বসিয়েছেন। তবে সপ্তাহ ব্যবধানে কিছু সবজিতে দর বেড়েছে কেজিতে 5 টাকা পর্যন্ত। কাঁচামরিচ বিক্রি হচ্ছে 120 টাকা কেজি দরে। নতুন আলুর দাম কেজিতে 30 টাকা। তবে হিমায়িত পুরনো আলুর দর 12 থেকে 14 টাকা। শীত আনতে মনে করলেন যে শীতের দাম সবজির দাম কমেই না। আমদানির উপর নির্ভর, আমদানি কমে থাকে, আমদানি না হলে বাইরে থাকে। আড়তদাররা বলছেন সরবরাহ কমে যাওয়ায় দর কিছুটা বাড়তি। 5 গুণ বাড়ছে, মাল নাই বিদায়, এখন আমাদের সিজন শেষ। কৃষি বিভাগ বলছে বিষমুক্ত সবজি চাষে কৃষকদের উৎসাহিত করা হচ্ছে। গুড এগ্রিকালচারাল প্র্যাকটিসেস করানো হচ্ছে কৃষকদের, যাতে তারা বিষমুক্ত ফসল উৎপাদন করে। এটার জন্য আমরা নিয়মিত কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছি। চলতি মৌসুমে জেলায় 4901 হেক্টর জমিতে সবজি চাষ হয়েছে। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জে বাস চাপায় মোটরসাইকেল আরোহী 2 জন ও ঝিনাইদহে মাইক্রোবাসের ধাক্কায় 1 জন নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় মুন্সিগঞ্জে বরিশাল থেকে ঢাকাগামী সৌরভী পরিবহনের একটি যাত্রীবাহী বাস সামনে থাকা মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মারা যান সোহেল রানা। হাসপাতালে নেয়ার পর মারা যান মতিউর রহমান। অন্যদিকে ঝিনাইদহের শৈলকুপায় মাইক্রোবাসের ধাক্কায় মারা গেছেন মোটরসাইকেল আরোহী পল্লী চিকিৎসক মুক্তার হোসেন। পটুয়াখালীতে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের ভাই জানান, শুক্রবার সকালে বশিরের বড় ভাই ফজরের নামাজ পড়তে গিয়ে বাড়ির দরজার পাশেই বশিরের মরদেহ দেখতে পান তিনি। তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন ও শরীরে জুড়ে রক্ত ছিল। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান এলাকাবাসী। চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের 5 দিন পর পুকুর থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে শহরের বটতলা ঘাট এলাকায় মীরের পুকুরে ভাসমান অবস্থায় লাশটি দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। স্বজনেরা জানান, 4 জানুয়ারি থেকে নিখোঁজ ছিলেন আনারুল ইসলাম। সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের সময় কক্সবাজার থেকে নারী শিশুসহ 20 জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড। এ সময় মানব পাচারের সঙ্গে জড়িত 5 জনকে আটক করা হয়। শুক্রবার ভোরে টেকনাফে সন্দেহজনক ট্রলার দেখতে পেলে থামানোর সংকেত দেয় কোস্টগার্ড। সংকেত অমান্য করে ট্রলারটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ট্রলারটি ধরার চেষ্টা করে কলাতলী সমুদ্র সৈকত এলাকায় আটক করে কোস্টগার্ড। তল্লাশি চালিয়ে নারী ও শিশুসহ 20 ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। এ সময় মানব পাচারে জড়িত 5 জনকে আটক করা হয়। চট্টগ্রামে 35টি সোনার বার ছিনিয়ে নেয়ার ঘটনায় 6 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে সংবাদ সম্মেলনে সিএমপি জানায়, গত 4 জানুয়ারি
আতুরার ডিপো এলাকায় মোটরসাইকেলে আসা 4 জন ছিনতাইকারী চলন্ত সিএনজি অটোরিকশার গতিরোধ করে। পরে অস্ত্রের মুখে সবুজ দেবনাথ নামে একজনের কাছ থেকে 35টি সোনার বার ও 3টি মোবাইল সাথে নগদ কিছু টাকা লুট করে নিয়ে যায়। পরে থানায় মামলা করেন সবুজ। ঢাকা, গাজীপুর ও চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় টানা 2 দিন অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছে থাকা 29টি বার উদ্ধার করে পুলিশ। দিনাজপুরের হিলিতে ধর্ষণ মামলার আসামি মোস্তাককে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জের গন্ধেপুর এলাকায় একটি কারখানার অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী। পুলিশ জানায়, গত 16 ডিসেম্বর হরিকৃষ্ণপুর গ্রামে এক প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণ করে অভিযুক্ত মোস্তাক। ভোরের সময় এই ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে যুক্ত হবেন মালিহা সোহরাওয়ার্দী। ধন্যবাদ মেজবা। পরবর্তী সংবাদগুলো নিয়ে ফিরছি কিছুক্ষণ পর। দেখছেন ভোরের সময়, সঙ্গেই থাকুন। সুস্থ জীবন ও শারীরিক সক্ষমতা বৃদ্ধিতে সাভার সেনানিবাসে চলছে অ্যাডভেঞ্চার রান 2026। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন রিপোর্টার মোজাফফর হুসাইন জয়। সরাসরি যাচ্ছি তার কাছে। এই মুহূর্তে রয়েছি সাভার ক্যান্টনমেন্টের মিলিটারি ফার্মে। এখানে মূলত আজকে ভোরবেলা থেকেই দৌড়বিদ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং বিভিন্ন বয়সী মানুষ কিন্তু সাভার সেনানিবাসীর উদ্যোগে যে দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে সেখানে অংশ নিয়েছেন। মূলত স্বাস্থ্য সুরক্ষার জন্য সাভার সেনানিবাসীর পক্ষ থেকে নবম পদাতিক ডিভিশনের পক্ষ থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং আজকে সকাল 10টা পর্যন্ত এই দৌড় প্রতিযোগিতায় প্রায় 12 কিলোমিটার দৌড় প্রতিযোগিতায় অংশ নেবে এখানে যারা রয়েছেন তারা সবাই। এবং তারা বলছেন যে মূলত এখানে প্রায় 5 শতাধিক দৌড়বিদ সহ 5 শতাধিক সাধারণ মানুষ এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে আজকে ভোরবেলা থেকেই। এই উপলক্ষে কিন্তু ইতিমধ্যেই একজন পরিচালক যিনি মূলত আর্মি এর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল, এবং তিনি উদ্বোধন করলেন। জাতীয় সংগীতের মধ্য দিয়ে কিন্তু এই প্রতিযোগিতার উদ্বোধন হলো। আমরা দেখতে পাচ্ছি, আপনাদের দেখতে পাচ্ছেন দর্শক যে মূলত বিভিন্ন বয়সী মানুষ কিন্তু সেই ভোরবেলা থেকে এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তারা কিন্তু মূলত এই প্রতিযোগিতায় অংশ নেবেন। এবং স্বাস্থ্য সুরক্ষার জন্য বাংলাদেশের সকল সেনানিবাসের পক্ষ থেকে মূলত এই আয়োজন করা হচ্ছে এবং বলা হচ্ছে যে এটিকে নিয়মিতভাবে বিশেষ করে যারা ক্যান্টনমেন্টের বাইরে বসবাস করেন তাদেরকে ট্রেন আপ করা হবে এবং স্বাস্থ্য সুরক্ষার জন্য তরুণ সমাজ সহ আমরা দেখতে পাচ্ছি প্রায় 70 বছর বয়সী পর্যন্ত বৃদ্ধরাও কিন্তু আজকে এই যে রান টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে এবং দৌড়ের আয়োজন করা হয়েছে সেখানে তারা অংশ নিচ্ছেন। মূলত আমরা দেখেছি যে ছোট বাচ্চা থেকে ধরে নারীরাও কিন্তু এখানে এসেছেন। আপনারা দেখছেন যে এই উপলক্ষে কিন্তু সাভার সেনানিবাসের যে ফার্ম রয়েছে সেই ফার্মের মাঠে কিন্তু সমাবেশ হয়েছিল এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে তারা এখান থেকে দৌড় শুরু করবেন এবং প্রায় 12 কিলোমিটার শেষে আবার পুনরায় এখানে শেষ হবে। এবং যেটি বলা হচ্ছে যে মূলত নবম পদাতিক ডিভিশনের পক্ষ থেকে আজকে সকাল 9টায় কিন্তু সাভার ক্যান্টনমেন্টের যে জিওসি রয়েছেন তিনি প্রধান অতিথি হিসেবে থাকবেন এবং পুরস্কার বিতরণী আয়োজন করা হয়েছে। একই সাথে কিন্তু নানা উদযাপনের নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এই যে প্রতিযোগিতা সেই প্রতিযোগিতার আনুষ্ঠানিকতা শেষ হবে বলে আমরা জানতে পেরেছি। মূলত সাভারের যে নবম পদাতিক ডিভিশন রয়েছে তার পক্ষ থেকে স্বাস্থ্য সুরক্ষার জন্যই যুবক এবং সকল শ্রেণী পেশার মানুষের জন্য এই ব্যবস্থা করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো সাভারের ক্যান্টনমেন্ট থেকে আমার কাছে এই ছিল মূলত দৌড় প্রতিযোগিতার সর্বশেষ তথ্য। এর মতো অনুষ্ঠিত হলো বই বিনিময় উৎসব। ব্যাগ ভর্তি পুরাতন বই এনে বিনিময়ে পছন্দের অন্য বই নিচ্ছেন অনেকে। এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে বইমুখী করে জ্ঞান নির্ভর সমাজ গঠনে সহযোগিতা করবে বলে প্রত্যাশা বিশিষ্টজনদের। চট্টগ্রাম নগরীর জামালখানে রাস্তার দুপাশে ফুটপাতে দেখা গেল ব্যতিক্রমী এক দৃশ্য। টেবিলে টেবিলে সাজানো বই, উল্টে পাল্টে দেখছেন এবং নিচ্ছেন শিশু কিশোর থেকে বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণ তরুণীরা। দিনব্যাপী এই উৎসবে একাডেমিক, গল্প, সাহিত্য, অনুবাদ, বিজ্ঞান, ইতিহাস, ঐতিহ্যের সব ধরনের বই বিনিময়ের সুযোগ রয়েছে। নতুন কিংবা পুরাতন যাই হোক না কেন একটি বইয়ের বিনিময়ে আরেকটি বই নেওয়া যাচ্ছে। ফলে প্রতিটি স্টলে ছিল উপচে পড়া ভিড়। যারা বই পড়তে পছন্দ করে এই যে বই কেনার থেকেও এক্সচেঞ্জ করে বই নেওয়াটা ভালো। দেখছি কোন বইয়ের সাথে আমি কোন বই এক্সচেঞ্জ করতে পারবো,
খুব ভালো লাগছে, বিভিন্ন রকমের বই আছে এখানে। আইসিটি দিয়েছি, তারপর যুক্তিবিদ্যা দিয়েছি, এগুলো নিয়ে গ্রন্থাগার তত্ত্ববিজ্ঞান পরিচিতি, তারপর বাংলা ফাল্টে এনেছি। উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্টজনরা বলেন, আশঙ্কাজনক হারে বই পড়া কমে যাওয়ার এই সময়ে এই ধরনের উৎসব নতুন প্রজন্মকে জ্ঞান নির্ভর মানবিক সমাজ গঠনে সহযোগিতা করবে। আপনারা সবাই নিজের সন্তানকে বইয়ের প্রতি অনুরাগী করে তুলুন। আজকে আমরা মনে মনে শপথ করি বছরে অন্তত 10টি বই পড়ব। প্রজন্ম তারা বেশিরভাগই এখন বই পড়া থেকে বিমুখ হয়ে যাচ্ছেন, তারা সোশ্যাল মিডিয়া খুবই আসক্ত হয়ে যাচ্ছেন। সেটা থেকে আমি মনে করি এই আয়োজন মানুষদেরকে সত্যিকার অর্থে বই পড়ার দিকে ফেরত আনবে। বই বিনিময় ছাড়াও উৎসবে ছিল দেশের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য নিয়ে আলোকচিত্র প্রদর্শনী। ফেদুসলিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। চট্টগ্রামে শুরু হয়েছে দৃষ্টিতে সৃষ্টি শীর্ষক একক আলোকচিত্র প্রদর্শনী। জেলা শিল্পকলা একাডেমির শিল্পাচার্য জয়নুল আবেদিন আর্ট গ্যালারির মিলনায়তনে 2 দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। এতে স্থান পায় প্রথম আলোর জ্যেষ্ঠ আলোকচিত্রী সৌরভ দাসের নির্বাচিত কিছু আলোকচিত্র। শুক্রবার প্রদর্শনী ঘুরে দেখেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। আরও উপস্থিত ছিলেন কবি ও সাংবাদিক আবুল মোমেন, চিত্রশিল্পী ও আলোকচিত্রী শোয়েব ফারুকি, বাফার সাবেক সহসভাপতি খায়রুল আলম সহ চট্টগ্রামের বিশিষ্ট শিল্পী, সংস্কৃতিকর্মী ও শিক্ষার্থীরা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের সরকার বিরোধী বিক্ষোভ আরও রক্তক্ষয়ী রূপ নিয়েছে। মানবাধিকার সংস্থাগুলোর হিসেব অনুযায়ী এখন পর্যন্ত নিহত অন্তত 62 জন। এর মধ্যে রয়েছেন 48 জন বিক্ষোভকারী ও 14 জন নিরাপত্তা সদস্য। বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর সহিংসতায় গভীর উদ্বেগ জানিয়েছে যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্সের নেতারা। পরিস্থিতি মোকাবিলায় এবার কঠোর দমন নীতির ইঙ্গিত দিয়েছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ট্রাম্পের হাতে ইরানিদের রক্ত লেগে আছে বলে মন্তব্য করেন তিনি। ইরান জুড়ে সরকার বিরোধী বিক্ষোভে বেড়েছে নিহতের সংখ্যা। মানবাধিকার সংস্থাগুলো জানায় নিহতদের মধ্যে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্যও রয়েছেন। 28 ডিসেম্বর শুরু হওয়া আন্দোলন দেশ জুড়ে ছড়িয়ে পড়ায় সংঘাত আরও তীব্র হয়েছে। বিক্ষোভ দমনে ইরানি নিরাপত্তা বাহিনীর সহিংসতায় গভীর উদ্বেগ জানিয়েছে যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্স। এক যৌথ বিবৃতিতে 3 দেশের নেতারা বিক্ষোভকারীদের হত্যা তীব্র নিন্দা জানান। একই সঙ্গে তারা ইরানকে নাগরিকদের মত প্রকাশ ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকার নিশ্চিত করার আহ্বান জানান। জাতিসংঘের মানবাধিকার প্রধানও বিক্ষোভ ঘিরে সহিংসতায় গভীর উদ্বিগ্ন বলে জানিয়েছেন। এরই মধ্যে কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছে ইরানের নিরাপত্তা ও বিচার বিভাগ। দেশটির ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল জানায় বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তাদের ভাষায় যারা সরকারি ও নিরাপত্তা স্থাপনায় হামলা চালাচ্ছে তারা সশস্ত্র নাশকতাকারী। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর গোয়েন্দা শাখাও ঘোষণা দিয়েছে তথাকথিত শত্রুর পরিকল্পনা সম্পূর্ণ পরাজিত না হওয়া পর্যন্ত অভিযান চলবে। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যের আহ্বান জানান এবং হুঁশিয়ারি দেন অস্থিরতা দমনে কর্তৃপক্ষ পিছু হটবে না। একই সঙ্গে বিদেশি শক্তি, বিশেষ করে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিক্ষোভ উস্কে দেওয়ার অভিযোগ পুনর্ব্যক্ত করেন খামেনি। ইন্টারনেট বন্ধ থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে খামেনির ইংরেজি অ্যাকাউন্ট থেকে ট্রাম্পের বিরুদ্ধে করা বক্তব্য পোস্ট করা হয়েছে। ট্রাম্পের হাতে ইরানের বাসিন্দাদের রক্ত লেগে আছে বলে মন্তব্য করেন তিনি। এদিকে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির দাবি সরকার বিভিন্ন সামাজিক গোষ্ঠীর সঙ্গে আলোচনার চেষ্টা করছে। তবে তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভকে সহিংসতায় রূপ দেওয়ার অভিযোগ তোলেন। বিশ্লেষকদের মতে সরকারের ভাষা ও নিরাপত্তা বাহিনীর সমন্বিত সতর্কবার্তায় ইঙ্গিত দিচ্ছে ইরান জুড়ে বড় ধরনের দমন অভিযান যে কোনো সময় শুরু হতে পারে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। মার্কিন অভিযানে নিকোলাস মাদুরো আটক হওয়ার 1 সপ্তাহেরও কম সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনের ইঙ্গিত দিল ভেনেজুয়েলা। দেশটির সরকার জানিয়েছে ওয়াশিংটনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ফেরাতে একটি অনুসন্ধানমূলক প্রক্রিয়া শুরু করা হয়েছে। এর মধ্যে ক্যারিবিয়ান সাগরে ভেনেজুয়েলার সঙ্গে সংশ্লিষ্ট 5ম তেলবাহী জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্র। বিশ্লেষকদের মতে তেলকে কেন্দ্র করেই এখন নতুন করে সাজানো হচ্ছে ওয়াশিংটন কারাকাস সম্পর্ক। যুক্তরাষ্ট্রের সঙ্গে ভাঙা কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধারে অনুসন্ধানমূলক প্রক্রিয়া শুরুর ঘোষণা দিয়েছে ভেনেজুয়েলার সরকার। স্থানীয় সময় শুক্রবার এক বিবৃতিতে অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের নেতৃত্বাধীন সরকার জানায় মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা এরই মধ্যে কারাকাস সফর করছেন। শিগগিরই ওয়াশিংটনে ভেনেজুয়েলার একটি প্রতিনিধি দল পাঠানো হবে বলেও জানানো হয়।
এদিকে ক্যারিবিয়ান সাগরে ভেনেজুয়েলার সঙ্গে সংশ্লিষ্ট আরও একটি তেলবাহী জাহাজ জব্দ করেছে মার্কিন বাহিনী। ওলিনা নামের জাহাজটি সাম্প্রতিক সপ্তাহগুলোতে জব্দ হওয়া পঞ্চম ট্যাঙ্কার। মার্কিন সাউদার্ন কমান্ড জানায় এটি তথাকথিত ডার্ক ফ্লিটের অংশ। অভিযানে নৌবাহিনী ও মেরিন সদস্যরা অংশ নেন এবং ভেনেজুয়েলার জলসীমা ছাড়ার পরই জাহাজটি দখলে নেওয়া হয়। মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি প্রধান একে গোস্ট ফ্লিটের বিরুদ্ধে আরেকটি সফল অভিযান বলে উল্লেখ করেছেন। সামুদ্রিক ঝুঁকি বিশ্লেষণ সংস্থাগুলোর মতে জাহাজটি ভুয়া পতাকা ব্যবহার করে মার্কিন নৌ অবরোধ এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিল। এর মধ্যেই হোয়াইট হাউসে বিশ্বের শীর্ষ তেল কোম্পানিগুলোর নির্বাহীদের সঙ্গে বৈঠক করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকে তিনি বলেন, ভেনেজুয়েলার তেল উৎপাদন পুনর্গঠন যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থে গুরুত্বপূর্ণ। ট্রাম্প জানান, কোন কোন মার্কিন কোম্পানি ভেনেজুয়েলায় প্রবেশ করবে সেই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রই নেবে। শেভরন, এক্সন মোবিল ও কনকো ফিলিপস সহ বড় তেল কোম্পানির প্রতিনিধিরা এই বৈঠকে উপস্থিত ছিলেন। মার্কিন কর্মকর্তারা স্পষ্ট করে বলেছেন, ভেনেজুয়েলার তেল বিক্রি ও রাজস্ব দীর্ঘমেয়াদে নিয়ন্ত্রণে রাখতে চায় ওয়াশিংটন, যাতে দেশটির রাজনৈতিক গতিপথ যুক্তরাষ্ট্রের স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত দিয়ে আবারও আন্তর্জাতিক উত্তেজনা বাড়ালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া ও চীনের প্রভাব ঠেকাতে যুক্তরাষ্ট্রকে গ্রিনল্যান্ডের মালিক হতে হবে বলে দাবি করেন তিনি। প্রয়োজনে সহজ পথে অথবা কঠিন পথ বেছে নেওয়ার কথাও বলেন ট্রাম্প। তার এই বক্তব্যকে সার্বভৌমত্বের প্রতি সরাসরি হুমকি হিসেবে দেখছে ডেনমার্ক ও ইউরোপের মিত্ররা। গ্রিনল্যান্ড নিয়ে আবারও আগ্রাসী অবস্থান নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি বলেন, রাশিয়া ও চীনের ক্রমবর্ধমান প্রভাব ঠেকাতে যুক্তরাষ্ট্রকে গ্রিনল্যান্ড নিজেদের মালিকানায় নিতে হবে। প্রয়োজনে সহজ পথে বা কঠিন পথে এগোনোর কথাও বলেন তিনি, যা নতুন করে বিতর্ক উস্কে দিয়েছে। হোয়াইট হাউসের সাম্প্রতিক বক্তব্য অনুযায়ী ডেনমার্কের অধীন স্বায়ত্তশাসিত এই ভূখণ্ড কিনে নেওয়ার বিষয়টি এখনও আলোচনায় রয়েছে। একই সঙ্গে জোরপূর্বক দখলের সম্ভাবনাও পুরোপুরি নাকচ করা হয়নি। তবে ডেনমার্ক ও গ্রিনল্যান্ড স্পষ্ট করে জানিয়েছে, গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়। কোপেনহেগেন সতর্ক করেছে, সামরিক পদক্ষেপ নিলে ন্যাটো জোটের ঐক্যই প্রশ্নের মুখে পড়বে। বিশ্বের সবচেয়ে কম জনবসতিপূর্ণ অঞ্চলগুলোর একটি হলেও উত্তর আমেরিকা ও আর্কটিকের সংযোগস্থলের অবস্থানের কারণে গ্রিনল্যান্ড কৌশলগত অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্ষেপণাস্ত্র হামলার আগাম সতর্কবার্তা ব্যবস্থা ও আর্কটিক অঞ্চলে নৌ চলাচল নজরদারিতে এর ভূমিকা গুরুত্বপূর্ণ। এরই মধ্যে গ্রিনল্যান্ডের প্যাসিফিক ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের শতাধিক সেনা স্থায়ীভাবে মোতায়েন রয়েছে। তবে ট্রাম্পের দাবি, বিদ্যমান নিরাপত্তা চুক্তি যথেষ্ট নয়। তার ভাষ্যমতে 9 বছর বা 100 বছরের চুক্তি নিরাপত্তা নিশ্চিত করে না, মালিকানা থাকতে হয়। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, গ্রিনল্যান্ড রুশ ও চীনা জাহাজে ভরে গেছে। যদিও এই দাবির পক্ষে কোনো নির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করেননি তিনি। ট্রাম্পের বক্তব্যের পর ডেনমার্কের পাশে দাঁড়িয়েছে ইউরোপের প্রধান দেশগুলো ও কানাডা। এক যৌথ অবস্থানে তারা জানায়, গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার কেবল ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের জনগণের। আর্কটিক নিরাপত্তা জোরদারের আহ্বান জানালেও তারা একই সঙ্গে জাতিসংঘ সনদের সার্বভৌমত্ব ও সীমান্তের অখণ্ডতার নীতির উপর জোর দিয়েছে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। ভয়াবহ দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়ার দক্ষিণ পূর্বাঞ্চল। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে মেলবোর্নের অদূরে কয়েকটি উপশহর। দাবানল গ্রাস করে গেছে 36,000 হেক্টর বনভূমি। অন্তত 3 জন নিখোঁজ আছেন। প্রত্যন্ত এসব অঞ্চলে প্রবাসী বাংলাদেশিরা স্থায়ীভাবে বসবাস করেন না বলে জানা গেছে। অস্ট্রেলিয়া থেকে SM আমিনুল রুবেলের রিপোর্টে বিস্তারিত। নতুন বছরের শুরুতেই ভয়াবহ দাবানলের কবলে অস্ট্রেলিয়া। স্থানীয় সময় শুক্রবার মেলবোর্ন ও এর আশেপাশের তাপমাত্রা 43 ডিগ্রি ছাড়িয়ে যায়। তীব্র গরম আর শুষ্ক দমকা হাওয়ায় ভিক্টোরিয়া রাজ্যের বনভূমিতে দেখা দেয় দাবানল। নিয়ন্ত্রণহীন আগুনে মেলবোর্ন থেকে 175 কিলোমিটার উত্তরে লংউড ও রাফি উপশহর পুড়ে ছাই হয়ে গেছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। কয়েকজন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। ভিক্টোরিয়া রাজ্য ও নিউ সাউথ ওয়েলসের উচ্চ তাপমাত্রা প্রবণ এলাকায় আগেই জরুরি অবস্থা জারি করা হয়েছিল। নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হয়েছিল ঝুঁকিতে থাকা বাসিন্দাদের। তবে বাড়তি সতর্কতা ও দমকল বাহিনীর সব প্রচেষ্টা ব্যর্থ করে মাত্র কয়েক ঘন্টায় ভিক্টোরিয়া ও নিউ সাউথ ওয়েলসের কয়েকটি আবাসিক অঞ্চলে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। কয়েকটি উপশহরে প্রায় 35,000 ঘরবাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় আছে। গৃহহীন অনেকেই
কাছের আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছেন। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এরই মধ্যে সব ধরনের সহায়তার নিশ্চয়তা দেওয়া হয়েছে। প্রত্যন্ত এসব অঞ্চলে প্রবাসী বাংলাদেশিরা স্থায়ীভাবে বসবাস করে না বলে জানা গেছে। আর তীব্র দাবদাহের মধ্যেই গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড়ের আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। SM আমিনুল রুবেল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। ঝড় গোরেত্তির তাণ্ডবে বিপর্যস্ত ফ্রান্স ও ব্রিটেন। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতভর তাণ্ডব চালায় গোরেত্তি। এতে উপড়ে যায় বহু গাছপালা, ক্ষতিগ্রস্ত হয় বাড়িঘর। ফ্রান্সে আহত হন অন্তত 28 জন। পাওয়ার গ্রিডও ক্ষতিগ্রস্ত হয়ে বিদ্যুৎহীন হয়ে পড়ে দেশটির প্রায় 3,80,000 পরিবার। যুক্তরাজ্যের বৃহত্তম হিথ্রো বিমানবন্দরে 50টির বেশি ফ্লাইট বাতিলের পাশাপাশি অনেক এলাকায় রেল পরিষেবা সাময়িক বন্ধ রাখা হয়। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে ফ্রান্সের পশ্চিমাঞ্চলে আঘাত হানে ঝড় গোরেত্তি। এ সময় দেশটির নরম্যান্ডি অঞ্চলে বাতাসের গতিবেগ সর্বোচ্চ ঘন্টায় 213 কিলোমিটার রেকর্ড করা হয়। গোরেত্তির আঘাতে উপড়ে গেছে অনেক গাছপালা, বাড়িঘর সহ বহু অবকাঠামোর ক্ষতি হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। ঝড়ের কারণে দেশটির পাওয়ার গ্রিড ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ফরাসি গ্রিড অপারেটর এনেদিস। এতে অঞ্চলটির প্রায় 3,80,000 পরিবার বিদ্যুৎহীন হয়ে পড়েছে। ক্ষতির মুখে টেলিযোগাযোগ ব্যবস্থাও। এর আগে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নরম্যান্ডি অঞ্চলের মানচে ও সেন্ট মারিতিম বিভাগে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। ঝড়ের প্রভাবে ব্যাহত হয় রেল চলাচল, বাতিল করা হয় বহু ট্রেন। ফ্রান্সের পাশাপাশি প্রভাব পড়েছে প্রতিবেশী যুক্তরাজ্যেও। ঝড়ের কারণে প্রায় 57,000 বাড়ি বিদ্যুৎহীন ছিল বলে জানিয়েছে দেশটির ন্যাশনাল গ্রিড। লন্ডনের হিথ্রো বিমানবন্দরে 50টির বেশি ফ্লাইট বাতিল করে ব্রিটিশ এয়ারওয়েজ। মিডল্যান্ডস ও দক্ষিণ পশ্চিম ইংল্যান্ডে রেল পরিষেবা সাময়িক বন্ধ রাখা হয়। ঝড়ের কারণে বিভিন্ন অঞ্চলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের পাশাপাশি বাসিন্দাদের অপ্রয়োজনীয় ভ্রমণ এড়ানোর নির্দেশ দিয়েছে জরুরি সেবা সংস্থাগুলো। নাসরিন রুমি, সময় সংবাদ।